ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমাদের সাথে আজকে আছেন আবির, সেই সুদূর সৌদি আরাবিয়া থেকে, সৌদির রিয়াদ থেকে। তো আবির আমার ছোট ভাই, সহচর বলা যায়। অনেক দুষ্টু প্রকৃতির যদিও। তো সেই দুষ্টু ছেলেটির সাথে আজকে আমরা কথা বলবো, আড্ডা দিব ঈদ নিয়ে। যেহেতু ঈদের দিন, সুতরাং আমরা ঈদের বিষয়গুলো নিয়ে আড্ডা দিব। বিশেষ করে ঈদের সেকাল এবং একাল। আমাদের যে সময়টা আমরা 90s এর কিডস, 90 দশকে আমাদের জন্ম। 90 দশক বলতে 80 সালের দিকে আর কি। 80 সালের শুরুতে না, তাহলে মনে হবে যে বয়স মনে হয় অনেক বেশি। 80 সালের শেষের দিকে আমাদের জন্ম। আবিরের তারও হয়তো বা কিছু বছর পরে। তো যাই হোক, সেই সময়টার ঈদ এবং এই সময়ের ঈদ, এই ঈদের মধ্যে কম্পারেটিভ স্টাডিজ আমরা তুলনা করব, আমরা জানবো, আমরা বোঝার চেষ্টা করব কি কি পার্থক্য আছে আর কি আমাদের বর্তমান সময়ে বাচ্চারা। আমি সকালবেলা একটা স্ট্যাটাসে লিখেছিলাম যে বর্তমান সময়ের যে ছেলেমেয়েরা, এরা যেরকম ভাবে ঈদ উদযাপন করে, আর আমাদের সময়কার যে ঈদ, সেটার মধ্যে যখন আমরা ভাবি, আমরা যখন চিন্তা ভাবনা করি, আমাদের কাছে খুবই কষ্ট লাগে। খুব দুঃখ বোধ হয় যে বাচ্চারা আমাদের মতো আনন্দ করতে পারে না। আমরা খুব সিম্পলি বিষয়গুলোতে অনেক আনন্দ করতাম। তো আমি আমার শৈশবের স্মৃতিচারণা করব এবং আমি আবিরের কাছেও জানতে চাইবো আবিরের স্মৃতিচারণা। শুরুতেই আবিরকে শুভেচ্ছা জানাই। আবির, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ডিসমোল্লা জুয়েল ভাই, আপনাকেও জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। প্রবাসীদের পক্ষ থেকে সারা বাংলাদেশের জনগণকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ধন্যবাদ। তো আবির, সেই সুদূর সৌদি আরাবিয়া, যেটা মুসলমানদের একটি তীর্থস্থান, সেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে আজকে ঈদের দিনে। ঈদে তার পরিবার বর্গ সবাই দেশে রয়েছে, বাট সে একা ওখানে আছে। সবকিছু মিলিয়ে জানবো আর কি আবিরের অনুভূতি, আজকের দিনের অনুভূতি। এবং আমরা মূল বিষয়টা হচ্ছে আমাদের শৈশবের যে ঈদ, সেই ব্যাপারটাই আমরা আলোচনা করতে চাই, সেই ব্যাপারটাই জানতে চাই। তো আবির, শুরুতেই আমি একটু আহ জানতে চাই আজকে ঈদ। ঈদ তো অবশ্য আমরা আজকে উদযাপন করছি, তোমরা তো গতকালকে উদযাপন করছো। তো ঈদ কেমন ছিল? আসলে প্রবাসীদের ঈদটা একটু ব্যতিক্রম। যেমন আমরা ফজরের নামাজটা পড়ছি, পড়ার পরে এখানে ভোর 6টার দিকে আপনার ঈদের জামাতটা হয়েছে 6টা 10-এ। খুব তাড়াতাড়ি জামাত হয়, তো জামাত হওয়ার পরে আবার জুম্মার নামাজের একটা ব্যাপার, প্রস্তুতি। সবাই বেসিক্যালি ঘোরাফেরা ওইরকম করে না কেউ। সুযোগ যারা পায় তারা ঘুমানোর চেষ্টা করে, যত পারে ঘুমায়। তাও আমরা একটু ঘুরছিলাম, 8টা পর্যন্ত ঘুরছি, তারপরে বাসায় চলে আসছি। আর প্রচন্ড রোদের একটা তাপ আছে। আর এগুলো এরকম বাংলাদেশের মতন না, প্রবাসীদের ঈদটা একটু অন্যরকম, ব্যতিক্রম। সবার সাথে ঈদের আদায় জামাতে নামাজ পড়ছি। আমি একটু দূরে যে নামাজ পড়ছি, এখানে ঈদগাহ ময়দান না, এখানে মসজিদের ভিতরে নামাজটা হয়, কিন্তু আমি একটু দূরে যাওয়াতে একটু একটা মানে মসজিদের পাশে একটা বড় একটা স্পেস ছিল, ওইখানে আমরা নামাজ পড়ছি। ওখানে আপনার নামাজ হলো, দেখলাম বিভিন্ন দেশের, করে হলো প্রায় 15-20টা দেশের লোক হবে, যারা একসাথে ঈদের জামাত, বিভিন্ন মানুষের, এবং এক একজনের এক একটা দেশে এক এক কালচার। যেমন আমি এই প্রথম আর কি এদের সাথে ঈদের নামাজটা আর কি দেখতে পারছি। এর আগে মসজিদে পড়ছি, এটা বুঝতে পারিনি। বাচ্চারা ঈদের নামাজের সাথে সাথে বাচ্চারা আতশবাজি, ছোট ছোট আতশবাজি তারা ফাটাইতেছিল, এবং খুব তারা দুষ্টুমি করতেছিল। এবং যাদের ফ্যামিলি নিয়ে আসছে, পরিবার বলবো, তারা এখানে আপনি জানেন যে আরবিয়াদের একটা খুব বলতে গেলে খুব দামি একটা পানি, গাহওয়া, তারা ওইটা নিয়ে বসছে এবং সবাইকে দিচ্ছিল। এবং এখানে বিভিন্ন মিষ্টান্ন, তারপরে বিস্কিট, তারপরে কিছু ফল ফ্রুট, তারা সবাই মিলে খাচ্ছিল। এবং ওইখানের ভিতরেই তারা এগুলো করতেছিল, যেটা আমাদের বাংলাদেশে দেখা যায় না। এখানে একটু ব্যতিক্রম। আর ওভারঅল যারা প্রবাসী আছে, যাদের ফ্যামিলি আছে, তারা গাড়ি নিয়ে একটু ঘোরাঘুরি করলো, কিন্তু তাও এটা আহ সন্ধ্যার পরে। সবাই রাত্রিবেলা বের হয়, সাধারণত দিনের বেলা সবাই বাসায় থাকে।
আচ্ছা। এই ছিল গতকালকের ঈদ। তারপরে স্বাধীন ঈদ আসছে। আর আজকে তো বাসায়। আচ্ছা, আচ্ছা। খুব ভালো। বাইরে প্রচুর রোদ। তো তুমি তো ভালো আ তুলনা করতে পারবা। বিশেষ করে বাংলাদেশী আমরা যেভাবে ঈদের ফেস্টিভালে আমরা যেভাবে উদযাপন করি, সেটার সাথে সৌদির ক্ষেত্রে বিশেষ পার্থক্যগুলো কি, কি? ওদের ওদের ঈদটা কেমন? আসলে এদের ঈদ এদের মতন করে এরা অনেক আনন্দ করে। যেমন রমজান মাসে এটা খুবই ব্যতিক্রম। এরা খুব আপনার দান সদকা যা করার এটা খুব তাড়া করে এবং খুব মন প্রাণ দিয়ে চেষ্টা করে মানুষকে খাওয়ানোর জন্য। এটা খুবই সত্য কথা। এবং তাদের যেটা যা আছে তাই দিয়ে থাকে। যে কেউ আপনার রাস্তার ভিতরে এখানে যারা থাকে তারা বলতে পারবে ভালো। কেউ ছোট বাচ্চারা আ একটা প্যাকেটের ভিতরে পানি, একটা খেজুরের প্যাকেট, তারপরে একটা কেক, কিছু চকলেট এগুলা বিতরণ করতে থাকে তারা। এটা খুব তারা এনজয় করে মানুষকে দিয়ে। তারপরে বিভিন্ন মসজিদগুলোতে আপনার রমজানের যে ইফতারির যে ব্যাপারটা তারা খুব এনজয় করে এবং নিজেরাও তাদের সাথে খাওয়া-দাওয়া করে। যাতে বুঝতে না পারে যে তারা যে রাজনবী, যে তারা মনে হয় মিসকিন এরকম টাইপের না। তো তারা এটা এনজয় করে যে ইফতারি আমরা করব, একসাথে করি। সৌদিরাও সৌদিরাও করে। আর তাদের এনজয়টা আর আমাদের যে যারা বাংলাদেশী প্রবাসী এদের থেকে একটু ডিফারেন্ট থাকে। তারা যেমন মরুভূমিতে যায় গাড়ি নিয়ে তারা অনেক দুষ্টুমি করে যে সেটা মরুভূমির ভিতরে এবং তাদের বিভিন্ন আপনার রিসোর্টের মতন ছোট আছে নিজেদের বাসাবাড়িতে। ওখানে তারা এনজয় গুলা করে যেটা আমাদের থেকে আলাদা। আচ্ছা, এবং তারা খুব এনজয় করে আচ্ছা, আচ্ছা। রমজান মাস এবং ঈদ। ওখানকার শিশুদের কি বিনোদনের জন্য আলাদা কোনো পার্ক আছে? বা ওরা কোনো পাবলিক প্লেসে যায় যেখানটায় আনন্দ করে? আমাদের যেমন আমরা আমাদের শিশুরা চিড়িয়াখানায় যায় বা পার্কে যায় বা শিশু পার্কগুলো আছে সেখানকার সেই এন্টারটেইনমেন্ট গুলো তারা পায়। আ বা আরো অনেক ধরনের প্লেস আছে, পাবলিক প্লেস। এরকম কি ওখানে বাচ্চাদের জন্য আলাদা কোনো প্লেস আছে? মজার বিষয় জুয়েল ভাই, এই দেশের ভিতরে বাচ্চাদের জন্যই বেশি সুযোগ সুবিধা। আচ্ছা। আপনার একটু পরেই ছোট পার্কের ভিতরে খেলার খুব যন্ত্রপাতি এবং এখানে বাচ্চারা প্রচুর পরিমাণে খেলাধুলা করে এবং এখানের বাচ্চারা বেশিরভাগ ফুটবল এদের জনপ্রিয় একটা খেলা। এরা সবাই ওই ছোট বাচ্চা আপনি মানে ২-২.৫ বছরের বাচ্চারাও এরা ফুটবলে লাথি মারে। এত সুন্দর তাদের শট, এটা না দেখলে বিশ্বাস করা যায় না যেটা আমাদের বাংলাদেশের ২ বছরের বাচ্চারা করতে পারে না। কিন্তু এরা ছোট বাচ্চারা বাবা-মা এক জায়গায় বসে তারা আড্ডা দেয়। আর বাচ্চারা ওপেন ছেড়ে দেয়। যেটা বাংলাদেশে আমাদের ছাড়ে না। কিন্তু এখানে তারা ছেড়ে দেয় এবং তারা প্রচুর পরিমাণে দুষ্টামি করে। তারা কোন রকম বাধা বিপত্তি তারা করে না। প্রচুর পরিমাণে দুষ্টামি করে। কিন্তু বাবা যারা পিতামাতা আছে তারা এনজয় করে এবং তাদের পূর্ণ স্বাধীনতা দেয়। হুম, হুম। আচ্ছা, এখন একটা আমি এবং প্রতিটা খাবারের ব্যাপারে আপনার আসি। এলাকায় ১টা ২টা পার্ক আছে। আচ্ছা, খুব খুব ভালো। সুন্দর গোছানো পার্ক এবং ওই পার্কের ভিতরে সুন্দর মনোরম পরিবেশের আপনার খুবই পরিষ্কার ২টা টয়লেট আলাদা। মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা। আচ্ছা, খুব সুন্দর গোছানো। আচ্ছা। এরপরে আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে খাওয়া-দাওয়ার ব্যাপারে। আমরা জানি ঈদের দিন বা ঈদের সকালে আমাদের মা, বোন বা যারা আছেন উম আ বিশেষ করে নারীরা তারা নানা পদের খাদ্য তৈরি করে। বিশেষ করে মিষ্টান্ন তৈরি করে। পায়েস, সেমাই, পিঠা, নানা ধরনের নানা পদের আ বর্তমান সময়ে তো আরো ডিফারেন্ট খাবার এসেছে। আ এবং অনেকের পছন্দ পুডিং। এই সমস্ত খাবারগুলো বিশেষ করে তৈরি করে। মিষ্টান্ন জাতীয় খাবারগুলো আলাদা ধরনের মিষ্টান্ন তৈরি করে। তো সৌদির যে ঈদের যে খাবার, সেই খাবারগুলোতে সাধারণত বিশেষ করে সকাল বেলাটা আমরা ঈদের যে নামাজ পড়তে যাই, তার আগে আমরা একটু মিষ্টান্ন আ গ্রহণ করে তারপরে নামাজ পড়তে যাই, ঈদের জামাতে যাই। তো ওখানকার রিচুয়ালটা কেমন? ওখানকার মানুষরা কি করেন বা কি ধরনের খাবার খান সাধারণত? এখানে ভাই এরা সুন্নতের উপরে খুব এরা তাদের একটা আছে।
এরা যাওয়ার আগে যেটা খেজুরের যে ব্যাপারটা থাকে, খেজুর দিয়ে এই মিষ্টান্ন এটা করে। আর এখানে অ্যারাবিয়ান খুব ডেজার্ট, বিভিন্ন ডেজার্ট পাওয়া যায়। বাহারি রকমের ডেজার্ট যেটা আমাদের বাংলাদেশে খুবই ব্যয়বহুল। যেটা এখানে ওইরকম ব্যয়বহুল না। এটা সাধ্যের ভিতরে। মানুষ আগের দিন কেনাকাটা করে আর অনলাইনে খুবই যথেষ্ট, এদের অনলাইন সার্ভিস খুবই ভালো। আপনার এটা মন চাইলে আপনি দিলেন, ৫, ১০, ১৫ মিনিটের ভিতরে এটা এসে হাজির হবে। এজন্য তারা অনলাইনটাকে খুব বেছে নিয়েছে এবং বাসাবাড়িতে তারা এরকমই করে যেগুলো হাতের কাছেই পাওয়া যায় তা তারা বাইরে থেকেই সংগ্রহ করে এবং প্রচুর পরিমাণে তারা ডেজার্ট রাখে এবং বেশিরভাগ তারা চকলেট, আমি যেমন আমাদের কফিলের বাসায় গিয়েছিলাম, তার ওইখানে বিভিন্ন রকমের চকলেট ছিল, গাওয়া ছিল, তারপরে চা ছিল এবং পুদিনার চা ছিল। বিভিন্ন রকমের তারা মানে এই মিষ্টান্ন ব্যাপারটা এখানে রাখে, ডেজার্ট আইটেম। এবং তারা, আপনি যদি তাদের সামনে খান বা ই করেন, তারা খুব এনজয় করে এবং খুব তারা আন্তরিকতার সহিত তারা মানে খুবই পছন্দ করে যে একটা লোককে তারা খাওয়াইতে পারছে। এজন্য তারা খুবই খুশি এবং খাওয়াতে পারে তারা খুব আনন্দ করে। আচ্ছা, এবং এদের একটা জাতীয় খাবার হলো খেফসা। আচ্ছা। আপনি জানেন। ক্যাপসা এটা এটা একটা মসলা নাই বললেই চলে। এটা খুবই সুস্বাদু। এটার ভিতরে ২, ৩, ৪ টা রকমের ভেরিয়েন্ট আছে। এটারা ওকে। খুব এনজয় করে একসাথে খাবার খায়। এখানে কোনো গরিব ধনীদের কোনো ভেদাভেদ থাকে না। একটা দস্তরখানার ভিতরেই এখানে তারা একসাথে খাবারটা খায়। এটা খুব এনজয় করে তারা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমরা সৌদির ঈদের ব্যাপারে আরো যদি কিছু জানার থাকে সেটা ধীরে ধীরে জানবো। তো আমরা চলে আসি আমাদের দেশের ঈদের ব্যাপারে, বিশেষ করে শৈশবের ঈদ। সরি, আজকে খুবই একটা ঠান্ডার আবহ। আমার গলাটা একটু ভেঙে গেছে বা ঠান্ডার জন্য গলার প্রবলেম। তো যাই হোক, আহ, আমাদের যে শৈশব, আমি যেটা শুরুতেই বলছিলাম, শৈশবের যে ঈদ, এই ঈদটা তোমার ক্ষেত্রে কেমন ছিল? তুমি কিভাবে শৈশবে ঈদ কাটাতে? শৈশবের ঈদ তো আমাদের তো সময় খুবই একটা অসাধারণ একটা ঈদ ছিল। যেমন আমরা আমি আগেভাগেই মার্কেটটা সেরে ফেলতাম। তারপরে যখন আবার বন্ধু-বান্ধবের একটা ব্যাপারে এসে পড়লো, তখন বন্ধু-বান্ধবরা চাঁদরাতে কেনাকাটা করতো। ওদের সাথে চাঁদরাতে যেতাম। সারারাত এরকম আমরা পার করতাম। মানে খুব একটা অন্যরকম একটা এনজয়, মানে আমরা মানে লাইফ লিড করতাম এবং এ যে যার মতন সাধ্য অনুযায়ী সবাই সবার মতন এই প্রান্ত থেকে ওই প্রান্ত আপনি জানেন। আমি বেশিরভাগ আমার কয়েকজন বন্ধু আছে তাদের ভিতরে যেমন তমাল ছিল, জাহিদ, আরিফ, এই বাসা, আরো ২-১ জন আছে, ডালিম, এরকম কয়েকজন আছেন। আমরা জুতা কিনতে আপনার ইসে যেতাম। হাজারীবাগ, ধানমন্ডি হাজারীবাগ, তারপর মিরপুর ১০, তারপরে এলিফ্যান্ট রোড, তারপরে নিউ মার্কেট। এইসব জায়গায় একটু দূর দূরান্তে যেতাম। জুতা-টুতা ওখানে খুব ভালো বাহারি কালেকশন পাওয়া যায়। এটা সত্য। চামড়ার খুব জুতার জন্য হাজারীবাগ খুব নামকরা এবং দামও অনেক কম। যেটা বিদেশে আসলে চিন্তাই করা যায় না যে ওখানে দাম এতটা কম। তারপরে কাপড়-চোপড়ের বেলাও নিউ মার্কেটে খুব একটা সময় খুব ভালো, ভালো কালেকশন পাওয়া যেত। মনে করেন বিভিন্ন বলিউড, তারপর যেগুলা নায়করা পড়তো ওই টাইপের ড্রেসের কিছু কালেকশন এখানে পাওয়া যেত এবং খুব ভালো, ভালো মাস্টার কপি এখানে পাওয়া যেত। এই কালেকশন গুলো এখানে পাওয়া যেত। কিন্তু অনেক বছর ধরে যাওয়া হয় না। বিভিন্ন ব্র্যান্ডের সব আসাতে মানুষ এখানেই কেনাকাটা করে। আমরাও যেমন বসুন্ধরাতে পরে যেতাম, যমুনায় যেতাম। এখানে একটু যাওয়া হইতো না। এই আরকি। কিন্তু খুব ভালো একটা শৈশব কাটছে। ওগুলো মিস করি। হয়তো ওগুলা আর আমাদের জীবনে আসবে না। আচ্ছা, এই যে ছোট সময়ে, বিশেষ করে তুমি যখন খুবই ছোট ছিলা, নিশ্চয়ই তোমাকে কাকা ড্রেস কিনে নিয়ে এসে দিত, অথবা আন্টি ড্রেস নিয়ে এসে দিলে সেই ড্রেসগুলো আহ, কিভাবে রাখতা? মানে আমি একটু জানতে চাচ্ছি এই কারণেই যে সাধারণত আমাদের সময় ড্রেসটা খুবই একটা গোপনীয় বিষয় ছিল, যে ঈদের আগে জি, জি। ড্রেসটা যাতে কেউ দেখতে না পারে, বিশেষ করে বন্ধুরা দেখতে পেলেই ঈদের যে আনন্দ শেষ হয়ে যাবে। এরকম কি তোমার সাথে কোনো ঘটছিল, বা তুমি ফিল করতা? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই এটা আমরা এটা লুকায়েই রাখতাম। আমি এটা ভাঁজে ওই যে কাপড়ের আলমারির ভিতরে কাপড় থাকতো, কাপড়ের মাঝখানেও থুইতাম। তারপর আপনার
ব্যাগ, পলি এগুলা দিয়ে লুকাইয়ে রাখতাম। কেউ আসলে দেখাইতাম না যে এটা ঈদের দিন দেখাবো। এরকম একটা কালচার ছিল। তারপরে একটু আলাদা, আলাদা ডিফারেন্ট টাইপের ড্রেস মানে পরার একটা থাকতো। আসলে তখন মানে ওই সময়টা একটু অন্যরকমই ড্রেসের প্রতি মানুষের একটা ছিল। ড্রেস ব্যাপারটা একটা অন্যরকম একটা ব্যাপার ছিল তখন। ঈদের সময় আমরা কেনাকাটা করতাম। মাঝে, মাঝে বানাইয়া দিত কাপড়-চোপড়। আবার টেইলার্স থেকেও বানাইয়া দিত শার্ট, তখন শার্ট চলতো। শার্টগুলো বানাইয়া দিত তখন মিরপুরে একটা নামকরা টেইলার্স ছিল, খান টেইলার্স এখনো আছে। ওখান থেকে আব্বা বানাইয়া দিত মাঝে, মাঝে। আবার এলাকা দিয়েও বানাইতো। পরে তো এগুলো আর বানানো লাগে নাই। আমরা তখন কেনাকাটার ভিতরে চলে গেছি। আব্বা মতিঝিলে নিয়ে যেত মাঝে, মাঝে। ওখান থেকে আমাদের কেনাকাটা করে দিত। ভালোই লাগতো। মতিঝিল আপনি জানেন খুব দামি, দামি জিনিসপত্র পাওয়া যেত। কিন্তু আমরা দামি, দামি না। আমরা যেটা আমাদের সাধ্যে ছিল আব্বা ওইটাই কিনে দিত। আব্বা সীমিত আয়ের মানুষ। যতটুক দরকার অতটুকুই করতো। আমরা কোন সময় আসলে এই কষ্টগুলো আমরা দেখিনি। ড্রেস আপ ইসের এগুলো আব্বা সম্পূর্ণ আমরা পাই। আমাদের পরে হইছে কিন্তু আমরা কোন সময় এগুলার কষ্ট পাইনি। আব্বা এগুলা কষ্ট দেননি। আল্লাহ করছে। আমরা আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঈদের দিনে ঈদের দিনের যে কর্মকাণ্ড, নানা ধরনের অ্যাক্টিভিটি, এগুলো নিয়ে ঈদের অনেক দিন ধরেই, বিশেষ করে 10 রোজা গেলেই ঈদের একটা স্বপ্ন থাকতো যে ঈদের দিনে আমরা কি কি করব, কোথায় কোথায় ঘুরতে যাব, কাকে কাকে সালাম করব, কাকে কাকে সালাম করলে কিছু টাকা পয়সা পাওয়া যাবে। এরকম একটা চিন্তা ভাবনা থাকতো বাচ্চাদের। তো তোমার কি সেরকম কোনো ইয়ে ছিল, পরিকল্পনা ছিল যে তুমিও ঈদের বিশেষ করে রোজার মধ্যে থেকে চিন্তা ভাবনা করতে থাকতা যে কিভাবে ঈদের দিন তুমি কাটাবা বা ঈদের সময়টা কিভাবে কাটাবা? অবশ্যই আমাদের পরিকল্পনা ছিল। এটা তো আমরা রোজা শুরু হওয়ার আগ থেকেই এটা আমরা পরিকল্পনা করতাম। যদি ভুলে যেতাম তাও লিখে রাখতাম যে কার কাছে চাবো বা কি করব। কেননা ভুলে গেলে তো সে মিস হয়ে যাবে। লিখে রাখতাম। আমার মনে আছে আমি সেদিনকেও আমি মোবাইলে নোটে লিখে রাখছি যে কাছে কথা বলবো বা চাবো একটা ব্যাপার। এগুলো সবসময় থাকে। এটা একটা আমি আমার মতন করে এনজয় করি এবং শৈশবের ঈদগুলার ব্যাপারগুলো আমি প্রায় ফেসবুকে লিখি যেটা আপনি দেখেন। আসলে এটা আমি খুব মিস করি। অনেকে মিস করে না কিন্তু আমি মিস করি। খুব বড্ড মিস করি। কারণ এখন ঈদ সালামির ব্যাপারটা আসলে বলতে গেলে উঠেই গেছে। আরেকটা ব্যাপার আব্বা যেহেতু একটা চাকরি করেন ব্যাংকে, ওই সুবাদে আমরা নতুন নোটের একটা ব্যাপার ছিল। তখন ৳২ আর একটা দোয়েল পাখির নোট পেলে হুম খুব খুশি হুম হুম হইতাম। হুম। আমার মনে আছে ৳২ দিয়ে অনেক কিছু হইতো তখন। তখন বান্ডিল না হইলেও আব্বা আমাদের বান্ডিল দিতেন। ৳২ বান্ডিল দিতেন আব্বা। কিন্তু আসলে এটা একটা মানে এখন তো বুঝতেছি এটা পুরো একটা কানা একটা বুঝের মতো ব্যাপার। কিন্তু তখন এটা দিয়ে অনেক কিছু কাজ সারা যেত। যেটা এখন সম্ভব না। রাইট। আচ্ছা, এই 2 টাকার যে তুমি নোটের ব্যাপারটা বললা, 2 টাকার নোটটা এক দোয়েল পাখির ছবি থাকতো এবং ওপাশে হলো শহীদ মিনারের ছবি থাকতো। হ্যাঁ, মাঝখানে হ্যাঁ, একটা হ্যাঁ। বৃত্ত, তো মানে দোয়েল পাখি আর শহীদ মিনার। হ্যাঁ হ্যাঁ, এই যে 2 টাকার নোটটা, এই 2 টাকার নোটটা বিশেষ করে ওই সময়টায় প্রচলন বেশি ছিল। আর এখন তো 2 টাকা দিয়ে তেমন কিছু, হুম। মানে মনে হয় যে কিছুই পাওয়া যায় না, একটা চকলেট হয়তো বা পাওয়া যায়। কিন্তু ওই সময় 2 টাকা দিয়ে কিন্তু ভালো জিনিসই পাওয়া যেত আর কি, ভালো জিনিসই পাওয়া যেত। তা তো অবশ্যই। ভালো জিনিস পাওয়া যেমন যায়। আমরা ঈদের সময় তখন একটা আপনার মনে আছে কিনা জুয়েল ভাই? তখন চকলেট দুধ খুব একটা জনপ্রিয় একটা ব্যাপার-স্যাপার। চকলেট দুধ, মেরিডিয়ান চিপস, তারপর পটেটো চিপস, মেরিডিয়ানের কিছু আপনার দিত। আমাদের ওই সময়কার খেলনা দিত কিছু। ইয়ো-ইয়ো ছিল, হুম হুম তারপরে গোল একটা অনেক খেলনা-টেলনা দিত। আর তখন চকলেট দুধের একটা ছিল খুব এগুলো আমরা মিমি চকলেট নামে একটা হুম চকলেট হুম, ছিল। মিমি চকলেট। হুম আর মা আর মামা ওয়েফার পরে আসছে তখন একটা কোকাকোলার একটা ওয়েফার ছিল। ওটা তখনও ৳৫ দাম ছিল। ওটা খুব একটা চলছিল। আর চকলেট দুধের আর হলো আইসক্রিমের একটা ছিল। পোলার এর একটা আইসক্রিম ছিল, কোয়ালিটির একটা আইসক্রিম ছিল। এগুলো একটা ব্র্যান্ডের আইসক্রিম। তখনকার সময় কোয়ালিটি খুব চলতো। কোয়ালিটি থেকে অনেক গিফট পাওয়া যাইত। তাই মানুষ কোয়ালিটিও খাইত। আর মিল্ক বিটার একটা আপনার চকলেট দুধ। খুব এইগুলো আমাদের
আকর্ষণীয় একটা বিষয় ছিল। এখন সময়ের তালে তালে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আপনি তখন দেখবেন আমাদের মনে আছে তখন কাঁচের বোতলে কোক পাওয়া যেত ভাই। রাইট, এটার প্রতি রাইট। খুব আমাদের একটা দুর্বলতা ছিল। প্রাণের একটা জুস পাওয়া যেত। আমি দোকানে গেলেই প্রাণের একটা জুস নিতাম। তখন হয়তোবা ৳১০ দাম ছিল। আর চকোলেট গুলোও ৳১০ পাওয়া যেত। আচ্ছা, চাঁদ রাত নিয়ে তোমার কি পরিকল্পনা থাকতো, বা চাঁদ রাতে সাধারণত কি করতা বন্ধুদের সাথে, বা স্পেশাল কিছু করতা কিনা? হ্যাঁ, স্পেশাল তো অবশ্যই করতাম। চাঁদরাতে আমরা আতশবাজি করতাম। যেমন আপনার মিরপুরে বড়বাজার নামের একটা জায়গা আছে। এই বড়বাজারে আপনার বিভিন্ন রকম তারাবাতি পাওয়া যেত, ইন্ডিয়ান তারাবাতি। এবং বিভিন্ন রকম মানে লুকায়ে রাখতো বোম, আতশবাজি। তখনকার সময় সলতা, তারপরে আপনার চকলেট বোম, ফান্টা বোম, এগুলার নাম ছিল কিছু। ছোট, ছোট লাদেন। তারপরে এই যে সাপের একটা আপনি দেখছেন কিনা জানি না, পিস্তলের ভিতরে পিছনে দিয়া তারপরে ফাটাইতাম। তখন ওই পিস্তলের দাম হয়তোবা ৳৫ দাম ছিল। আর ওইটা ২ টা মনে হয় ৳১ পাওয়া যেত। ওই ছোট, ছোট কাগজের ভিতরে বোমগুলো দিয়ে আমরা আবার এরকম ফাটাইতাম। আমরা এই বড় বাজার থেকে নিয়ে আসতাম। তাই আজকে বলতেছিলাম আমার এক ফ্রেন্ডের সাথে, তোমাদের সাথে বলতেছিলাম যে ওর বাসায় ২ টা তারাবাতি দেখছি। তখন বলছিলাম যে এই তারাবাতি এখন দিলেই মানে সা জ্বলে যায়। আর ওই তারাবাতি একটু সময় লাগতো। ওটা ইন্ডিয়ান তারাবাতি ছিল, একটু বড় ছিল। ওটা একটু সময় লাগতো। আসলে এগুলো খুব মিস করি আমরা। চাঁদরাতের দিনে তারাবাতির যে ব্যাপারটা, আতশবাজির যে ব্যাপারটা। এবং আরেকটা জিনিস করতাম আমি, তমাল, জাহিদ এরা চাঁদরাতে যে বিভিন্ন বাসায় কলিং বেল ছিল। আপনি জানেন তো কলিং বেলে এখনো আছে অনেক বাসায়। এখন তো দারোয়ান রেখে দিছে। এখন কলিং বেলের চলটা অনেকটা উঠে গেছে। নিচে থাকতো সুইচ গুলো। সুইচ গুলো টিপ দিয়ে দৌড় দিতাম। আচ্ছা, বিভিন্ন বাসায় একসাথে ৮-১০ টা টিপ দিয়ে দৌড় দিতাম। ভাল লাগতো। আচ্ছা। তারপরে বন্ধু-বান্ধবের সাথে চাঁদরাতে ঘোরাফেরা, এই চটপটি খাওয়া, এইটা করা, ওইটা করা। ভালো লাগতো। এই তোমাদের এই সময় এলাকায় যাওয়া, ওই তো এলাকার বন্ধুদের সাথে যাওয়া। তোমাদের সময় কি ভিউ কার্ড ছিল? ভিউ কার্ড, ঈদ কার্ড, হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন খেলোয়াড়ের ভিউ কার্ড ছিল। তখন নায়ক আপনার নায়িকাদের? রোনালদো। আমি আমি যেহেতু ব্রাজিল একটু সাপোর্টার, বেশ সাপোর্টার না একটু সাপোর্টার। তখন রোনালদো মণিপুর স্কুলের সামনে আপনার ঈদ কার্ড বিক্রি করতো। আমার মনে আছে আমরা শয়তানি করে তখন নাজমুল, আমি একটা মাইকের দোকান, পীরেরবাগ একটা জায়গার নাম মাইকের দোকানে একটা ঈদ কার্ডের দোকান দিয়েছিলাম। এবং সময়ের পরে একটা ঈদ কার্ড বের হইলো। এটা ৬ ৬-৭ এর হয়তোবা ৮ এর দিকে ৬-৭ এর দিকে একটা ঈদ কার্ড বের হইলো। ঈদ কার্ডটা খুললে একটা মিউজিক বাজতো। হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। আপনার মনে মনে আছে মনে কিনা আছে, জানি না। আমার মনে আছে। তখন ৳১০০-১৫০ দাম নিত হুম, ঈদ হুম। কার্ডটা। খুব দামি একটা ঈদ কার্ড ছিল। অনেক জরি টরি দেওয়া থাকতো ৳১০০-১৫০ ভিতরে। দামি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং ছোট, ছোট এই ঈদ কার্ড গুলো আমরা তখন চকবাজার থেকে নিয়ে আসতাম। এবং মণিপুর স্কুলে খুব বেশ কালেকশন ছিল ঈদ কার্ডের। আমরা বড়, বড় ঈদ কার্ড আমাদের বন্ধুদের লিখে দিতাম। এবং যাদের আবার মেয়ে বান্ধবী থাকতো তাদেরকে একটু বড় কার্ড দিত। এরকম একটা ছিল। আচ্ছা, আচ্ছা। খুবই ইন্টারেস্টিং আরকি। আচ্ছা, আমি তোমার কাছ থেকে আরো জানবো। আমিও কিছু শেয়ার করি। যেহেতু আমরা গল্প করছি, আড্ডা দিচ্ছি। এটা কোনো হ্যাঁ, ইন্টারভিউ না। আমি আমার যে একদম। ঈদের যে মানে ব্যাকগ্রাউন্ড, বা ঈদের যে আমার সাথে যে স্টোরি আছে, সেটাই আমি একটু শেয়ার করি। তোমার সাথে করি এবং যারা দেখছেন তাদের সাথে। তো আমাদের এটা, আমরা যেহেতু গ্রামে, প্রত্যন্ত গ্রাম, ওই সময়টায় তো খুবই গ্রাম ছিল। এখন যেমন মফস্বল বলি, বা আমাদের এখানে এখন ইলেকট্রিসিটি, টেলিভিশন সবকিছুই আছে। ওই সময় আমাদের সময়টায়, যেহেতু তোমার চেয়ে আমি একটু সিনিয়র বয়সে, সুতরাং আমি আরো অনেক কিছুই দেখেছি। অবশ্যই। আর তুমি তো শহরে ছিলে আর আমি তো গ্রামে ছিলাম, সুতরাং আমাদের ঈদটা ডিফারেন্ট ছিল আর কি। তো আমাদের জি। ঈদের যেটা আমি বলছিলাম, যে আমাদের রোজাটা যখন শুরু হতো তখনই একটা পরিকল্পনা থাকতো। এবং ওই সময়টা কি হতো, ওই সময়টা আমাদের একটা মানে গ্রুপ থাকতো আর কি। মানে যেই গ্রুপটার মধ্যে শুধু সমবয়সী থাকতো না, আমাদের চেয়েও সিনিয়র আরো ২ বছর, ৪-৫ বছর, ১০ বছর ধরে যারা বড়, তারাও আমাদের ওই গ্রুপে থাকতো। তো আমরা একটা গ্রুপ, মানে হোল বাচ্চারা একটা গ্রুপ আর কি, যেখানে ৭ বছরের বাচ্চাও আছে, বা ৮-১০ বছরের বাচ্চাও আছে, আবার যেখানে ১৮-২০ বছরের মানুষও আছে আর কি, থাকতো আর কি ওই সময়টা। তো আমরা সবসময় একসাথে খেলাধুলা করতাম, এক সময় এক সময় চলাফেরা করতাম, একসাথে চলাফেরা করতাম। আহ, আমাদের পাশেই ছিল হচ্ছে তোমার খাল।
সেই খালে গোসল করতাম একসাথে, বা নদীও ছিল পাশে আমাদের, খাল এবং নদী আমাদের এখানটায় দুটোই আছে, আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। তো সেখানটায় আমরা একসাথে গিয়ে ওই নদীতেও গোসল করতাম। হ্যাঁ, আবার ব্রিজ থাকলে সেই ব্রিজের উপর দিয়ে লাফিয়ে পড়তাম। কলা গাছ কেটে সেই কলা গাছ দিয়ে আহ, ভোর বানিয়ে, যেটা আমরা স্থানীয় ভাষায় ভোর বলি, এটা আসলে ভেলা। এটা আমরাও শুদ্ধ বানাইছি করে ভাই, এটা বলে আমরাও ভেলা। বানাইছি হ্যাঁ, কলা গাছে। হ্যাঁ, তো আমরা ভোর তখন বলতাম। মিরপুর এত ডেভেলপ ছিল না। না, সেটা তো ছিলই তো। ওই ভেলা বানিয়ে আমরা ভেলায় চড়তাম, বিশেষ করে ইসের সময়। তো যেটা প্রসঙ্গ সে হচ্ছে যেটা ঈদের ব্যাপারে। তো রোজা যখন আসতো তখন হ্যাঁ, আমরা রোজার সময় আমরা সবাই একসাথে নামাজ পড়তাম মসজিদে, এবং ইফতারিটাও বেশিরভাগ সময় মসজিদে করা হতো। বাসায় করা হতো, মসজিদে করা হতো। ওই সময়টা একটা ব্যাপার ছিল যে বাড়িতে বাড়িতে অনুষ্ঠান হতো আর কি, এই ইফতারির অনুষ্ঠান। ইফতারির মানে এটাকে গ্রাম্য ভাষায়, স্থানীয় ভাষায় বলে যে রোজা খোলানো আর কি। রোজা ভাঙানো, যেটা আর কি রোজা এটা খোলানো। হ্যাঁ, এটা গ্রামে প্রত্যেকটা বাড়ি, বিশেষ করে যারা একটু আহ, সামর্থ্যবান ছিল ওই সময়, তাদের বাড়িতে বাড়িতে এরকম ইফতার করানো হতো আর কি। তো ইফতার করানো হলে আশেপাশের সব বাড়ি গুলোতে দাওয়াত করা হতো, বিশেষ করে মুরব্বি। তো মুরব্বিদের সাথে ওই বাচ্চারাও যেতাম আমরা সবাই গিয়ে ওই উঠোনে। আর ওই সময়টা আমাদের বেশিরভাগ সময় আমি দেখছি আমার ছোট সময় থেকেই বেশিরভাগ ঈদ হতো শীতের সময়। বৃষ্টির সময়টায় আমি আর্লি এই যে আমি কখনো দেখি নাই। ওই সময়টায় ভরা শীত, শীত থাকতো। আর শীতের রাতে উঠে সেহরি করা যে কি কত কষ্ট ছিল। এবং যখন আমার রোজা ফরজ হয় নাই, ওই সময় তো আমি রোজা থাকতে চাইতাম যখন, তখন আমাকে উম, উঠাতো না। মাঝে মধ্যে আমি সকালবেলা উঠে আবার বকাঝকা রাগারাগি করতাম, আমি খুব জেদি ছিলাম। হ্যাঁ, যে আমাকে কেন উঠাও না, এটা সেটা। পরে ওই না খেয়ে আবার রোজা থাকতাম। তো আশেপাশে যারা ছিল ওরা বলতো ঠিক আছে, তুমি দুপুরে একবার খাবা, তাহলে একটা রোজা। আবার বিকেলের দিকে আবার একবার খাবা, আর একটা রোজা। আবার যখন আমরা ইফতার করবো তখন আবার খাবা, তোমার 3টা রোজা হবে। হ্যাঁ, তো এরকম আমি 3টা রোজা থাকতাম আর কি। বা আমাদের সমসাময়িক যে বাচ্চারা ওরা এরকম রোজা রাখতো বা থাকতো। এরপর যখন আবার একটু বয়স হলো, একটু কিছুটা বোঝা শুরু করলাম, যখন রোজা রাখা শুরু করলাম, তখন এভাবে হতো। তবে ওই যেটা একত্রে থাকা বা বাচ্চারা যে একত্রে ঘুরে বেড়ানো, যে কোনো কাজ করা, খেলাধুলা করা, এটা ছিল অনেক বেশি আমাদের সময়টায়। এখন আসি যে ঈদের আগের রাতে, মানে চাঁদ রাতে, তুমি যেটা বলছিলা যে তোমরা আলাদা করে প্ল্যান করতা, বন্ধুরা ঘুরতা ফিরতা, আতশবাজি ফোটাতাম, পটকা ফোটাতা, এরকম। তো আমাদের এখানে তো আসলে ওই সময়টায় আতশবাজি ছিল না। আমাদের যেহেতু শীতের সময় থাকতো, ওই সময়টায় আমাদের এখানে থাকতো হচ্ছে ক্ষেতের যে ধানের গোড়াটা, এটা আমাদের এখানে নাড়া বলে। তো এই ধানের গোড়াটা হ্যাঁ, এইটা কেটে রেখে দিত আর কি। ধান তো নিয়ে যেত, ওইটা রেখে দিত। ওটা রেখে দেওয়ার কারণ ছিল যে এটা শুকাবে, ক্ষেতের মধ্যে শুকাবে। শুকানোর পরে ওইটা নিয়ে কেউ গরুর জন্য গরুর গাধা তৈরি করতো, কুর যেটাকে বলে এখানে স্থানীয় ভাষায়। সেই কুর তৈরি করতো বা গাদা তৈরি করতো, যেখান থেকে পরবর্তীতে বৃষ্টির সময় ওগুলোকে ছিঁড়ে ছিঁড়ে বা সরিয়ে সরিয়ে গরুর গোয়ালে দিত, বা গরুর যে চারি আছে বা যেখানে খাবার দেয় সেখানে সেই পাত্রে দিত। এটার জন্য তারা ওইগুলোকে ওইখানে মানে শুকিয়ে রাখতো। আবার অনেকে ছিল যারা এটা দিয়ে ওই ঘরের যে রান্নার কাজে ব্যবহার করতো আর কি। সেটার জন্য ওরা রাখতো। তো এখন আমরা যেটা করতাম ঈদের আগের দিন আর কি, চাঁদ রাত যেটাকে বলে আর কি, চাঁদ যেদিন দেখে মানুষ। তো চাঁদ দেখার জন্য ওই নামাজের পরপরই আমরা গোটা, ওই যে আমি যেটা বললাম, আমরা এক দল ছেলে পেলে সব এক জায়গায় হতাম। হয়ে ওই আমরা যেখানে একটু উঁচু রাস্তা, আমাদের ওখানে একটা উঁচু রাস্তা ছিল ওই সময়টায়, এখনো আছে। সেই রাস্তাটার উপরে আমরা সবাই চলে যেতাম একটু উঁচু থেকে, যাতে দেখা যায় এটা। ওই সময় তো আমাদের এলাকায় কোনো মানে বিল্ডিং ছিল না, মানে কোনো এন্টায়ার, আমার মনে হয় যে কোনো ইউনিয়নের মধ্যেই কোনো মানে দালান ছিল না। তো এই কারণে আমরা একটু উঁচুতে যেতাম যাতে কিনা দেখা যায়। তখন আমাদের এখন যে রাস্তাটা, ওই রাস্তাটাও ছিল না। সুতরাং আমরা ওই আমাদের স্থানীয় যে এলাকার মধ্যে যে রাস্তাটা, ওই রাস্তাটায় গিয়ে সবাই দাঁড়াতাম। দাঁড়িয়ে আমরা চাঁদের জন্য ওয়েট করতাম। এবং চাঁদ দেখা যেত খুব অল্প সময়ের জন্য আর কি, যেহেতু কুয়াশা থাকতো ওই সময়টা। তো খুব অল্প সময়ের জন্য দেখা যেত। যখনই দেখা যেত তখন তো আমরা চাঁদ উঠছে বলে মানে চিৎকার, গগন বিদারী চিৎকার। আশেপাশের এলাকার সমস্ত মানুষ জেনে যেত যে হ্যাঁ, চাঁদ দেখা গেছে, আগামীকালকে ঈদ, এরকম আর কি একটা ব্যাপার ছিল। তো এটা গেল চাঁদ দেখার আমরা ব্যাপার। এরকম করতাম ছাদের ভিতরে উঠে হ্যাঁ, বাসায় যারা বাসায় যারা অন্যান্য ফ্ল্যাটের লোকজন ছিল সবাই এরকম হই হুল্লোড় করতাম, এটা খুব একটা অন্যরকম। এবং এলাকার যারা ছাদের তো সবাই করতো হ্যাঁ, তখন। রাইট রাইট, এটা এখন তো আর শহরে এই ছিল। এইসব হয় না।
শহরে ছিল। এরপরে আমরা যেটা করতাম, তোমরা যেমন আতশবাজি ফোটাতা, পটকা ফোটাতা। তো আমরা যেটা করতাম, ওই যেটা আমি একটু আগে বর্ণনা দিলাম, ক্ষেতের মধ্যে ওই যে নাড়া আছে বা ওই খের আছে, এইগুলোকে নিয়ে আমরা যেতাম হচ্ছে মানে ক্ষেতের মাঝখানে, মাঝ বরাবর নিয়ে যেতাম। নিয়ে অনেকগুলো ক্ষেতের ওই যেগুলো ওরকম বিছানো থাকতো, ও শুকনা থাকতো। তো তো আমরা কি করতাম, ওই শুকনা খেরগুলোকে এক জায়গায় করতাম, এক জায়গায় করে অনেক সময় ওই সময় আমাদের হিজল গাছ ছিল অনেক, মানে মাঠের মধ্যে বা ক্ষেতের মধ্যে অনেক জায়গায় হিজল গাছ ছিল। ওই হিজল গাছগুলো ওই সময়টায় পাতা টাতা ঝরে যেত, একটু শুকনা শুকনা থাকতো বা কিছু মরা পাতা টাতা থাকতো, ওগুলোকে কি করতাম, ওই গাছের উপরে দিতাম আর কি। গাছের উপর দিয়ে দিতাম, লাইট দিয়ে, মানে দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে ওখানে জ্বলতে থাকতো। ওইটা ছিল হচ্ছে আমাদের আতশবাজি, মানে দূর থেকে দেখা যেত যে ওইখানে আগুন জ্বলতেছে, আর মানুষ বুঝতো যে ওই দুষ্টু ছেলে পেলেরা এগুলো করতেছে আর কি। তো আমরা ওই রাতে এটা করতাম। এর পাশাপাশি আমরা ওই রাতে আরেকটা জিনিস করতাম। আমাদের যেহেতু বিনোদন খুব কম ছিল আর কি ওই সময়টা, এত মোবাইল ফোন তো আসারই কথা না, টেলিভিশনও ওই সময় আমাদের এক দুই বাড়িতে ছিল আর কি, এরকম একটা ব্যাপার। ওই সময় আমাদের সময় আলিফ লায়লা দেখাতো, সপ্তাহে একদিন সিনেমা দেখাতো, রাতে 12টার দিকে দেখাতো। ওগুলো আমরা দলে দলে যেতাম, তখন ইলেকট্রিসিটি থাকতো না। আমরা ওই ব্যাটারি ভাড়া করে আনতাম, যেদিন আলিফ লায়লা দেখাতো, বিশেষ করে মনে হয় যদ্দূর মনে পড়ে শুক্রবার দিন ব্যাটারি ভাড়া করে আনতাম। আমাদের একটা সমিল ছিল ওই সময়টায়, ওই সমিলে অনেক সময় দেখাতো। এটা অনেক আগের কথা বলতেছে আর কি, ওই সময়টায় তো আমরা। হ্যাঁ, তখন ভাই আপনার মনে আছে আলিফ লায়লা, তারপর সিনবাদ, হ্যাঁ, হ্যাঁ, ম্যাকগ্রাইভার, হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো আবার কিছু অন্যরকম ইংলিশ কার্টুন ছিল। রাইট, রাইট। যেমন পাপাই ছিল, তারপরে ক্যাপ্টেন টেন ছিল, এরকম কিছু ইংলিশ কার্টুন ছিল খুব জনপ্রিয়। হ্যাঁ, এবং বাংলাদেশি কার্টুন মিনা কার্টুনও ছিল খুব জনপ্রিয়। হ্যাঁ, বিটিভি ছাড়া তো এগুলো কিছু ছিল দেখতাম। না ওই সময়, তো আমাদের চ্যানেল একটাই চ্যানেল না ছিল, না না না, বাংলাদেশ বিটিভি টেলিভিশন। ছিল না। আহ, বি- বিটিভি ছাড়া অন্য কিছু ও, চ্যানেল আর ছিল কোনো না। চ্যানেল ছিল হয়তো না। আমার যতটুকু মনে পড়ে, প্রথম আপনার চ্যানেল মনে হয় একুশে টিভি। এটিএন, এটিএন। একুশে টিভি না, প্রথম এটিএন আসছে। এটিএন। হ্যাঁ, প্রথম এটিএন আসছে, কিন্তু একুশে টেলিভিশনটা ওই যে ওরা মানে ইয়েতে ছেড়ে দিয়েছিল আর কি, যাতে সবাই দেখতে পারে এরকম টেরিস্টোরিয়াল আর কি ছেড়ে দিয়েছিল। ওটা আমরা ওই যে উঁচু অনেক বাঁশ দিয়ে অনেক উপরে তোমার ওই ইয়ে লাগিয়ে হ্যাঁ, আমরা এটা তখন তো দেখতাম আর কি। এটা অন্যরকম এটা একটা। আরো অনেক পরের কথা বলতেছো আমার মনে তুমি। হয় আমরা আগে এরকম যেতাম তো ভাই, প্রতি বছরে একবার যাওয়া হইতো। পরে আর যাওয়া হয় সিভিলের পর পর থেকে আর এরকম ভাবে যাওয়া হয় না, কিন্তু আগে আমরা যেতাম। আচ্ছা, আহ আব্বা এরকম ঈদের সময় আমরা এক বছরে প্রতি বছরে হয় রোজার ঈদ নাহলে কুরবানির ঈদে যেতাম বাড়িতে। আচ্ছা। স্কুল টিস্কুল বন্ধ ছিল, কিন্তু পরে আর যাওয়া না। আর আমি এই দেশকে আমার একটা গ্রামের এক চাচা, মানে আমার সমবয়সী রাজু, আমি ঈদ কাট নিয়ে যাইতাম আমার জন্য অনেকগুলা পাহাড়ি রকমের, ওর সবাই দেখাইতো। এটা তো তখন একটা আনকমন ব্যাপার ছিল, অনেক রকমের কলম। তারপর আপনি দেখবেন একটা সময় সাইন পেনের খুব একটা ব্যাপার ছিল ভাই। সাইন পেন, রাইট, রাইট। আমাদের এখানে 3 টাকা করে দাম ছিল সাইন পেন গুলা। ওই সাইন পেন, তারপর ইকোনমিক্স এর কলম, অলিম্পিকের কলম, এগুলো খুব একটা অন্যরকম চাহিদা ছিল। ওই কলম, তার পাইলটের একটা কলম পাওয়া যেত তখন, যে টিপ, এখন অনেক দাম, হুম, হুম। কিন্তু তখন পাওয়া যেত। সেগুলো নিয়ে যেতাম। তারপর আপনার যে রকেট, যে একটা আতশবাজি, এটা নিয়ে যেতাম, 2-3টা নিয়ে যেতাম। ওইটা তখন তো আমাদের কারেন্ট ছিল না, গ্রামে কারেন্ট আসতো তো সেদিন। তুমি কি এই যে প্লাস্টিকের ঘড়ি, তোমার হাতে আমি ঘড়ি দেখতে পাচ্ছি আর কি, চোখে চশমাও আছে। তা আমার চোখেও চশমা আছে। আহ, এটা আমার নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো ওই সময়ে তো আমি চশমা পরতাম না, ঈদের মধ্যে, ঈদের সময় চশমা কিনতাম আর কি। তবে সেই চশমাগুলো ডিফারেন্ট চশমা ছিল। তো তুমি কি সেরকম, মানে বিশেষ করে প্লাস্টিকের চশমা, প্লাস্টিকের ঘড়ি? আমাদের এখানে যে ঘড়িগুলো পাওয়া যেত ওই সময়টায়, সেটা হচ্ছে প্লাস্টিক, মানে মানে হোল প্লাস্টিক। সেটার উপরে যে ওই স্ক্রিনটা থাকতো আর কি, স্ক্রিনটা হলো কাগজের প্রিন্টেড স্ক্রিন। সেই রকম ঘড়ি, এবং চশমাটা তো পুরোপুরি প্লাস্টিকের, এবং যে গ্লাসটা, সেই গ্লাসটাও প্লাস্টিক, মানে এক ধরনের অন্যরকম প্লাস্টিক আর কি। তো সেই প্লাস্টিকের চশমার মধ্যে সেটা রঙিন থাকতো। তো লাল কালার, হলুদ কালার, তারপরে হচ্ছে নীল কালার, নানা ধরনের কালার, যত কালার আছে সব কালারই পাওয়া যেত আর কি। তো বাচ্চারা কালোটা পছন্দ করতো না, ওই যে লাল, নীল, হলুদ বা যার যেটা পছন্দ, গোলাপি, সে সেটা কিনতো আর কি। পুরো মানে চশমার যে এই অংশটা, পুরো অংশটাই হচ্ছে কালারফুল থাকতো এবং একই ধরনের কালার আর কি।
তো তুমি কি সেরকম কোনো চশমা বা ঘড়ি এরকম কি কিনছো বা এরকম পড়ছো কিনা ঈদের সময় বা ঈদের দিন বা ঈদের আগে? ধন্যবাদ জুয়েল ভাইকে। আপনি যখন বলতেছিলেন তখন আমার মনে পড়তেছিল নারিকেলের পাতা দিয়ে, আপনার হয়তো মনে আছে, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। নারকেলের পাতা দিয়ে একটা ঘড়ি বানাইতো আর একটা চশমা বানায় দিত। যারা পারতো তারা বানায় দিত। আমাদের এরকম কিছু বড় ভাইরা ছিল, এরকম নারকেলের পাতা টাতা দিয়ে বানায় দিত। এবং তখন প্লাস্টিকের ঘড়ি 1 টাকা হয়তো বা 2 টাকা, একদম ফুল প্লাস্টিক, কোনো ইটি ছিল না। না। আর যেগুলা ই ছিল শুধু ডিজিটাল দেখা যাইতো। এখনকার মতন এত স্মার্ট বা অন্যান্য ই ছিল না। তখন শুধু ঘড়ির সময়টা উঠতো, হোল বডি প্লাস্টিক। আর আব্বাকে একটা কেসিও ঘড়ি আমি পড়তে দেখছি, স্টিলের কেসিও ঘড়ি ছিল, অনেক আগের, এখনো আছে আমার বাসায়। আর একটা আপনার কেসিও প্লাস্টিকের একটা ঘড়ি ছিল, আপনার মনে আছে? এটা খুব নামকরা একটা মডেলের, ওইটা কেসিও ব্র্যান্ডের নামকরা একটা মানে খুব জনপ্রিয় মডেল। সবার হাতেই ওই প্লাস্টিকের ঘড়িটা দেখা যেত তৎকালীন সময়। আমরা এরকম কিনতাম। আবার কিছু কিছু ওই যে চিপসের ভিতরে পাওয়া যেত, আবার কিছু আপনার এই 5 টাকা করে প্লাস্টিকের ঘড়ি পাওয়া যেত, ওগুলা ই করতাম, আমরাও করতাম, ঘড়ির একটা ব্যাপার। আর চশমাও এরকম ছিল, লাল নীল চশমাও ছিল। আমাদেরও খুবই ছিল চশমার প্রতি। তখন ঈদ আসলে একটা চশমা, এগুলো একটা ব্যাপার ছিল। আচ্ছা। একটা চশমা ছিল ওই সময় রঙিন। এই রঙিন চশমাটা জি যেহেতু জি এটা পুরোটাই প্লাস্টিকের ছিল, ওই যেটা দিয়ে দেখতাম আমরা, মানে গ্লাস যেমন আমরা এখন দিই, এই গ্লাসের পরিবর্তে ওইটাও যেহেতু প্লাস্টিক ছিল, তো প্লাস্টিকটা ওইটা চোখে দিলে কখনো কখনো মনে হতো যে তুমি অনেক উঁচুতে, আবার কখনো কখনো মনে হতো তুমি অনেক নিচুতে, মানে তুমি যখন রাস্তায় চলতা জি জি তখন দেখা যেত জি আমরা জি যখন জি। উঁচুতে যখন উঠতে যাই তখন পাটা একটু উঁচু করি না, এখন তুমি এরকম যখন হ্যাঁ পা হ্যাঁ হ্যাঁ। দিতে তখন ওটা তো আসলে আলটিমেটলি নিচু, যখন তুমি পা দিতে দেখতে যে নিচের দিকে তুমি পড়ে যাচ্ছে, এরকম আর কি একটা ব্যাপার ছিল। না না, তো তখন তখন তো আমরা এরকম করতাম, চশমা এরকম খুলে হ্যাঁ। আবার উপরে উঠাইতাম, আবার খুলে এরকম উঠাইতাম, শয়তানি করতাম তখন। পা রাইট, উপরে দিতাম, নিচে লাগতো, এরকম একটা ব্যাপার ছিল। রাইট। আসলে এটা তো মানে তখনকার সময় খুব একটা ভালো, একটা অন্যরকম একটাই ছিল। তারপর আচ্ছা। আবার ঈদের দিন তো ভাই এই চশমা ঘড়ি যাদের থাকতো তারা একটা অন্যরকম। আপনার মনে আছে? তখন আমার মনে আছে তখন MP3 একটা ব্যাপার ছিল ভাই। হ্যাঁ, এটা তো আরো পরের দিকে আসছে, তুমি যেটা এর- বলতেছো, হ্যাঁ, আরো পরের দিকে আসছে। হ্যাঁ, MP3 2000 সাল। আর একটু পরে। কিন্তু তখন আমাদের তখন ওই যে 2 টাকা করে সাইকেল ভাড়া পাওয়া যেত ভাই। হুম, হুম। 15 মিনিট 2 টাকা। আমরা সাইকেলে ওই দিন ভাড়া নিতাম, আমার মনে আছে। মোল্লাপাড়াটা দিয়া ওদিক দিয়ে যে আপনার মাইকলা মসজিদ, ওই সাইড দিয়ে ঘুরে টুরে আসতে আসতে 15 মিনিট শেষ হয়ে যেত। রাইট। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা খুবই আমার মনে যেটা পড়ছে, ঈদের মধ্যে, ঈদের দিন বিশেষ করে, ঈদের আগেই ওইটা কিনে রাখতাম আমরা, মানে আমাদের সময়, তুমি দেখছো কিনা আমি জানি না, সেটা হচ্ছে ওই টিনের এক ধরনের পিস্তল পাওয়া যেত। টিনের হ্যাঁ ভাই, পিস্তল, দেখছি, মানে ওইটার ভিতরে তো যে আপনার যে বারুদ। আপনার সাপের যে একটা দেওয়া ছিল, আপনার যে ছোট ছোট ওই বারুদ, পিছন বারুদ, দিয়ে বারুদ, চাপ করে বারুদ, বারুদ, ফাটাইতাম। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, 5 টাকা দাম ছিল, আমার মনে বারুদ, আছে 5 টাকা করে কিনতাম। পরবর্তীতে 10 টাকাও হয়েছিল হ্যাঁ, পিস্তলটার দাম। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা হচ্ছে শব্দ আবার ওই হতো যে আর কি। হ্যাঁ, ঠাস ঠাস করে ফুটতো, তারপর লাদেন বোম। হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। ওইটা ওইটা মোটামুটি সব ছেলেদের হাতেই থাকতো, ওই বারুদওয়ালা হ্যাঁ, যে ওইটা পিস্তলটা, থাকতো। টিনের তারপর পিস্তল। আপনার একটা মনে আছে, ওই পিস্তল যখন নষ্ট হইতো, ওই যে আপনার রিক্সা বা সাইকেলে স্পোক দিয়া, তখন আপনার ম্যাচের যে বারুদ হ্যাঁ, মাথায় হ্যাঁ, খুব হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাড়ি মারলে অনেক খুব শব্দ, জোরে আওয়াজ হইতো, অনেক আমরা শব্দ তিন হয়েছে। চারটা একসাথে দিয়ে জোরে বাড়ি মারতাম। হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক, ঠিক। এটা এটা মনে আছে আমার। খুব ভালোভাবে মনে আছে। তো এভাবে এই যে পিস্তল, চশমা পরে, তারপরে হুম। রঙিন জামা পরে, দল বেঁধে বিভিন্ন বাসায় গিয়ে যে সিন্নি খাওয়া। তা আমরা এই সিন্নিটাকে, যেমন আমি যেটা ঢাকাতে গিয়ে দেখলাম যে সিন্নি, ওনারা সিন্নি বলে হচ্ছে যেটা ওই যে মাজারে যেটা দেয় আরকি। এইটা, এইটাকে হ্যাঁ সিন্নি বলে। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে, বিশেষ করে এই দক্ষিণ অঞ্চলের মানুষরা সিন্নি বলতে বোঝায় যে এই যে আহ, রস বা এই গুড় দিয়ে যে এই পায়েসটা মিষ্টান্ন। তৈরি করে, মিষ্টান্ন তৈরি করে, এটাকে সিন্নি বলে।
তো এটা একটু ভাষাগত একটা পার্থক্য। আর আমি শহরে দেখলাম, জি, শহরের মানুষরা সিন্নিকে বলে হচ্ছে ওই যে মাজারে যে খাবারটা দেয় বা তবারক যেটাকে আমরা বলি, সেই তবারকটাকে রাইট। সিন্নি বলে আর কি। যাই হোক, তো এখানে এক পার্থক্য আছে। তো সিন্নি, আমরা ওই সিন্নি খেতাম, মানে যেটা পায়েস, পায়েস খেতাম। বিশেষ করে ওই সময় তো আসলে মানুষ এত আম, মানে আর্থিকভাবেও সচ্ছল ছিল না। বিভিন্ন মানুষ এই যে লাল যে জি, জি। গুড়টা আছে, এই গুড়টা, এই যে মোটা চাল আছে, এই মোটা চালের মধ্যে এই হুম, গুড়টা দিয়ে, আর গাছের থেকে পাড়া যে নারিকেল, এই নারিকেল দিয়ে যে জি। এই পায়েসটা তৈরি করতো, ওইটার স্বাদ আসলে এখন যত যাই তুমি করো না কেন, তুমি অনেক সেখানে কি বলে চিনি দাও বা আরো আহ, ভালো কিছু দাও, দুধ দাও, অনেক গুঁড়ো দুধ দাও বা গাভীর দুধ দাও, যাই দাও না কেন, সেটার যে স্বাদ সেই সময় যা লাগতো, সেই স্বাদ কিন্তু এখন নেই। আমি কয়েকদিন আগে বলছিলাম যে দুনিয়া থেকে কিছু কিছু জিনিস উঠে গেছে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে খাবারের স্বাদ। আমরা ওই সময়ে যা খেতাম সেটার যে টেস্ট, সেটার যে একটা অনুভূতি, সেটা কিন্তু আমাদের এখনো মানে আমরা ফিল করতে পারি, তা তো অবশ্যই। তাই না? খাবারের যে স্বাদ ছিল এটা ওই তো সময়টায়, অবশ্যই। এটা অসাধারণ, অসাধারণ। এটা আসলে যেটা আমার কাছে মনে হয় এখন, যেহেতু আমরা ওই খাবারগুলো আম, বিভিন্নভাবে চাষ হয়, বিশেষ করে মেডিসিন বা কীটনাশক, নানা ধরনের ওষুধ দিয়ে, নানা সার। ধরনের সার দিয়ে খাবারগুলো তৈরি হয়, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে কি, তুমি যখন কোনো একটা খাবার অনেক দিন পরে খাবে, ওইটার যে মজা, ওইটার যে স্বাদ, আর ওই একই খাবার যখন তুমি বারবার খাবে, ওইটার কিন্তু স্বাদ কিন্তু আলাদা। আগে যেমন ঈদ হলে মানুষ, গ্রাম অঞ্চলে আমি বলছি, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে বা যেই অঞ্চলগুলোতে একটু দারিদ্রতা বেশি ছিল, প্রত্যেকটা গ্রামই আগে, এমন কেউ কোনো গ্রাম ছিল না যেখানে মানুষজন টাকা অত থাকতো মানুষের হাতে, এরকম ছিল না। তো সেক্ষেত্রে মানুষ যখন ওই বছরে একবার বা দুইবার পায়েস রান্না করতো বা খেত, তখনকার স্বাদ ডিফারেন্ট লাগতো আর কি। এটা একটা কারণ হতে পারে, আমি জানি না এটা একটা কারণ কিনা, কিন্তু কারণ হতে পারে না, তা মানুষ। তো অবশ্যই একটা কারণ তো আছেই। যেহেতু প্রযুক্তি আমাদের প্রযুক্তির অনেক কিছু পরিবর্তন যেটা ঘটছে বিশ্বে, সেটা কিছু তো কারণ অবশ্যই আছে। যেমন আগে একটা সময়ে দেশে গ্রামে গেলে মানুষ একটা দুইটা গাছে প্রচুর পরিমাণে ডাব দেখতে পাওয়া যেত। এখন তো ডাব দেখা যায় না। আমাদের বাড়িতে তিন চারটা খেজুর গাছে আমি দেখছি আমার চাচা খেজুরের মানে গাছগুলা কাটতেন ওই গাছগুলোতে, এবং চারপাশে অনেক গাছ ছিল, কিন্তু ওই গাছগুলোতে এখন আর খেজুরের রস হয় না। এখন এটা তো অবশ্যই কিছু কারণ আছে। রাইট, রাইট। তার মানে একই জিনিস মানুষ যুগের যখন সাথে। খুব দ্রুত পায় বা হ্যাঁ, দ্রুত ইয়ে করে, তখন ওইটার টেস্ট আগের মতো আর থাকে না। এটাও একটা কারণ আর যেমন কি। মাছ পাওয়া যেত আগে, এখন তো মাছের যে গ্রামের যে মাছের যে ব্যাপারটা, হুম। এগুলা অনেকাংশেই হয়ে গেছে। যেমন এটার মূল হয়তোবা সার, মেডিসিন এগুলোর কারণে মাছগুলো মারা যায়। তারপরে এখন হয়তোবা এটা অনেক কারণ হয়তোবা অবশ্যই তো আছে। হুম। পরিবেশের তো ব্যাপার থাকে। আচ্ছা, তুমি ঈদের দিন মানে সাধারণত আনুমানিক আর কি, এখন তো মনে থাকার কথা না, ওই সময় কত টাকা সালামি পেতা? এই কত আর 100-120 টাকা এরকমই আচ্ছা। হইতো। হ্যাঁ, 100-120 টাকা, এটা বেশিরভাগ সময় হলো 2 টাকা বেশি থাকতো, সর্বোচ্চ নোট 10 টাকা, হ্যাঁ, হ্যাঁ, তাই না? সর্বোচ্চ নোট হ্যাঁ, দশ হ্যাঁ, টাকা এরকম হ্যাঁ। থাকতো আর কি। সর্বোচ্চ ওই আবার ওই 5 টাকার একটা নোট ছিল। 5 টাকার একটা নোট ছিল, সাদা, এটা হরিণ ছোট হরিণ লোক ছিল। হইতো, 2-3টা দিয়ে দিত। হ্যাঁ, হ্যাঁ। মামা দিত, আব্বা দিত, দিত অনেকেই দিত, এখন অনেকের নাম মনে পড়তেছে না। Right. হ্যাঁ, আমাদের সময় আমরা আর তো যারা, আমি একটা একটা বেশি পেয়েছিলাম। তখন আমার এক পাশে এক আঙ্কেল ছিল, আমার মনে আছে তখন অনেক ছোট। তখন সে সৌদি আরব থেকে আসছিল, তখন সৌদি একটা ব্যাপার ছিল। হুম, হুম। আইসা সে আমার এর নতুন একটা 20 টাকা নোট দিছিল, ওইটা আমার এখনো মনে পড়ে। এরকম খুব একটা অন্যরকম একটা ফিলিংস 20 টাকার। রাইট। সো ওই সময়টা কিন্তু এই যে মানে সালামির ব্যাপারটাও খুবই প্রচলন ছিল। বাচ্চা কাচ্চারা, তা তো অবশ্যই। বাচ্চা কাচ্চারা এই সালামির জন্য কিন্তু অনেক বেশি আহ, কি বলবো যে আগ্রহী থাকতো, যে নামাজটা পড়েই। হ্যাঁ, একটা আনন্দের আনন্দের বিষয়। আর তখন আত্মীয় স্বজন দেখা হইতো না, যার হ্যাঁ, পাইতাম তারই সালাম করতাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এর সবাই মন মন খুইলা ইয়েও করতো। আসলে এই ব্যাপারটা তখন, আর এখন তো অনেক কিছু রিজার্ভ হয়ে গেছে। রাইট, রাইট। আত্মীয় স্বজনও
আত্মীয় স্বজনের দিকেও যেমন যেমন শবে বরাত, ঈদের আগে তো শবে বরাত ছিল। শবে বরাতে সবার বাসায় যাওয়া হইতো। ঈদে আগে রমজানে একবার না একবার দাওয়াত হইতো। কিন্তু এখন সবকিছু রিজার্ভ সংকীর্ণ হইয়া ছোট হয়ে পরিসরে আইসা পড়ছে। আচ্ছা, আমরা আলাপ মানুষ করব এখন দাওয়াত হইলে বর্তমানের হোটেলে নিয়া যায়। বর্তমানের ঈদের যে প্রচলন বা ব্যবস্থা, এটা নিয়েও আমরা আলাপ করব পরবর্তী অংশে। তো আমরা একটু ওই পেছনের দিকেই থাকি এখনো। তো পেছনের যে স্মৃতিতে ঈদের যে সময়টা, ঈদের যে দিন, সেই দিনের তোমার সাধারণত ওই সময় ওই বয়সে কি কি অ্যাক্টিভিটি থাকতো, কি কি কাজকর্ম তুমি করতা বা কি কি করতা, ঘুরতা, খেতা বা কি করতা সাধারণত? সকালবেলা আব্বা ঘুম থেকে উঠাইতেন। উঠানোর পরে আব্বার সাথে আমরা নামাজ পড়তে যেতাম। আহ আমরা তখন মণিপুর মোল্লাপাড়াতে থাকতাম। ওইখানে ৩ তলা একটা মসজিদ আছে। কুয়েতে মসজিদ নামে অনেকে চিনে। ওই মসজিদে আমরা সাধারণত নামাজ পড়তাম। ওইখানে পরে আমরা আব্বার সাথে তখন ইসে চলে যেতাম কবরস্থান। এখানে দাদা কবর এখানে, নানার কবর এখানে। ওই কবর জিয়ারত করতাম। কবর জিয়ারত কইরা তখন আপনার এই ৳১ কয়েন ছিল। আব্বা ওগুলো নিয়ে আসতেন। ৳১ কয়েন। ওই ৳১ কয়েন গুলো আমরা আবার দিতাম। আর ৳২ নোট। এখানে ২ পাশে ভিক্ষুক বইসা ছিল, থাকতো। তাদেরকে দিতাম। তারপর আসার পরে আমরা আবার চটপটি খেতে বের হইতাম। তখন একটা চটপটির ট্রেন্ড ছিল খুব অন্যরকম। হুম, 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 হুম। যে ঈদের দিন চটপটি, ফুচকা খাওয়া লাগবে। চটপটি ফুচকা। নাহলে ঈদের ব্যাপারটাই ছিল চটপটি খাওয়া। হ্যাঁ, হ্যাঁ। চটপটি খাইতাম, বিভিন্ন বন্ধুদের বাসায় যাইতাম। এইভাবে ঘুরতাম টুরতাম। তারপরে ছিল চিড়িয়াখানা। আপনারা জানেন মিরপুরে একটা, সারা বাংলাদেশের ভিতরে একটা খুব জাতীয় চিড়িয়াখানা, সেটা মিরপুরে বোটানিক্যাল গার্ডেন। তারপর ওদিক দিয়ে আবার দিয়াবাড়ি বটতলা। হুম, এখান হুম। থেকে ঢুইকে ওদিক দিয়ে বের হয়ে তারপরে আসতাম। তারপরে তখন এখন যেটা চন্দ্রিমা উদ্যান, ওইটা আগে জিয়া উদ্যান নামে পরিচিত ছিল। তখন আমরা ওই জিয়া উদ্যানেও যাইতাম। তারপরে শাহবাগের শিশু পার্ক, শিশু পার্কও গেছি। তখন এইগুলাই ছিল ঘোরাফেরার জায়গা ঈদের মধ্যে আমাদের এই তোমার সময়ে। কোনো এমন কোনো স্মৃতি আছে যে স্মৃতিটা এখনো মনে পড়ে তোমার, বা তুমি হাসো বা তোমার মন খারাপ হয়, এরকম কোনো স্মৃতি আছে? স্মৃতি আছে, যেমন আমাদের সবার তো সবসময় থাকে না এরকম কেনাকাটার বিষয়টা নিয়ে আমাদের খুব একটা হইতো। বিশেষ করে আমি এটাই করতাম যে কেনাকাটার বিষয় নিয়ে খুব মানে ঘরের ভিতরে জ্বালাতন। এইটা এই ব্যাপার নিয়ে এখন আমার খুব পায়। যেগুলো কেন করতাম বা কি এখন, এখন নিজের কিনতে মন চায় না। আচ্ছা, আচ্ছা। কিন্তু তখন খুব মন চাইতো। এগুলো নিয়ে আরকি খুব বায়না করতাম। আবার এইটা করা লাগবে, ওইটা করা লাগবে। অমুক বন্ধু-বান্ধব আসবে। এগুলো নিয়ে খুব বায়না থাকতো। এগুলো নিয়ে মাঝে, মাঝে হাসি পায়। এগুলো কি করতাম বা এখন কি করি? নিজে মার্কেট করতে চাইতাম। আমি অনেক থেকেই নিজে মার্কেট করার একটা আছে বন্ধু-বান্ধবের সাথে। কিন্তু এখন এগুলো হাসি পায়। এখন ঈদে এই যে ২ টা ঈদ কাটাইলাম, আমি তো কিছু কিনি নাই। চলতেছে। নিজে কিনতে মন চায় না। এরকম আরকি। আচ্ছা, ঈদের মধ্যে তুমি কি মানে আন্টিকে কোনো খাবার, স্পেশাল খাবার রান্না করতে বা বলতা, মানে যেটা তোমার খুবই পছন্দ, অথবা তুমি যে খাবারটা অনেক বেশি আহ, খেতে চাও, সেরকম কোনো বায়না করতা যে এই খাবারটা রান্না করো বা কিছু? হ্যাঁ, এই আমরা তখন বলতাম যদিও রান্না করতো এই পোলাও, তারপরে যে আপনার রোস্ট, তারপরে যে গরুর গোশত এগুলো রান্না করার জন্য খুব বলতাম। তারপরে ঈদের দিনও বলতাম যে হালুয়াই করো, তারপর পায়েস করো। এইরকম এগুলো খুব বায়না করতাম। আম্মা তখন যতটুক পারতেন করতেন। মাঝে এই গাজরের একটা হালুয়া ছিল। তারপর আচ্ছা। চটপটির জন্য বেশি বায়না থাকতো। যে চটপটি এগুলাই। তো সেমাই। আমরা তখন আপনার মনে আছে কালারিং একটা সেমাই পাওয়া হুম, যেত। হুম, হুম। মিক্স কালারিং। ওই সেমাইটার জন্য বেশি বায়না করতাম। তখন আব্বার সাথে যে মিরপুর থেকে বাজার করে আনার সময় ওই সেমাইটাও নিয়ে আসতো। এই বায়না ছিল। ওই মিক্স কালার সেমাইটা আমার তখন খুব ভালো লাগতো আরকি। আচ্ছা, তুমি যেই কথাটা তোমার কথায় আসছে, আমার কথায় আসছে একটা জিনিস, যেটা মানে সবকিছুতেই যেমন কালারফুল, কালার খুব রঙিন। জি, কালার। তো আমার মনে হয় যে ওই সময়টা, এই ৮০-৯০ এর দশক,
ওই সময়টায় আ বেশি কালার ছিল মনে হয়। মানে আ এখন কিন্তু ছেলেমেয়েদের এই যে পোশাক-আশাক নিয়েও অতটা তাদের বায়না করা বা তাদের এটা মাথা ঘামানো বা ওই যে যেটা আমরা বলছিলাম আগেরবার যে লুকিয়ে রাখা। ড্রেসটাকে লুকিয়ে রাখতে হবে। অ্যা তো জি। এটা যাতে কেউ না দেখতে পারে। এরকম একটা ব্যাপার। কিন্তু এখনকার বাচ্চারা এই ব্যাপারগুলো কিন্তু ওইভাবে ফিল করে না। বা তারা আম কাপড়-চোপড় কিনতেই হবে বা নিতে হবে বা এটা সেটা লাগবেই আমার। বা ওই যে চশমা কেনা, ঘড়ি কেনা বা সেই পিস্তল এগুলো তো এখন নাই। কিন্তু যা আছে সেগুলো নিয়েও যে তাদের খুব আগ্রহ বা লাগবেই, দিতেই হবে অথবা আমার এইটা পছন্দ না ওইটা পছন্দ এরকম কিন্তু মনে হয় না। আমি তো দেখি না। এই যে রাস্তায় বাচ্চা-কাচ্চা তো সেই আগের মতো দল বেঁধে যাওয়া। অনেকে আমাদের সময় তো অনেকে ধরো লুঙ্গি পড়তো, নতুন লুঙ্গি পড়তো। আম অনেকে প্যান্ট পড়তো, আ ওই যে চশমা পড়তো, এ তোমার হাতে ঘড়ি পড়তো, সেই প্লাস্টিকের ঘড়ি। পরে সবাই দল বেঁধে যাওয়া এবং দল বেঁধে সালাম করা, সালামের সালামি ওঠানো। এই যে সমস্ত কাজগুলো করতো, সেইরকম আমি তো আমার চোখে পড়ে না। বা দেখি না। বা সেই যে আনন্দটা ওই যে লুকিয়ে রাখা, আশেপাশে যে বাচ্চা-কাচ্চা আছে তাদেরকে তো দেখি না। যে তারা সেই জামা এনে লুকিয়ে রাখবে বা সেরকম আমি আ গ্রুপ অফ যে চিলড্রেন বা এই যে দলবদ্ধ একটা বাচ্চাদের একটা সমাবেশ বা একটা সংঘ বা একত্রে সবকিছু করা সেই জিনিসটাই তো আমি দেখি না এখন। বাচ্চারা তো সবাই ঘরমুখী, ঘরের মধ্যে থাকে। আমি তো দেখি খুবই কম। কিছু বাচ্চা-কাচ্চা বের হয় একটু যারা তাও হয়তোবা স্কুল গোয়িং বাচ্চারা বড় লেভেলের 7, 8, 9, 10 এরকম বাচ্চারা বের হয়, ইন্টারমিডিয়েট লেভেলের বের হয়। কিন্তু বাচ্চা যাদেরকে আমরা বুঝাই, সেই যে একবারে আ শিশু বয়সের যে বাচ্চা বা তার একটু বড় বা আমি বলব যে একত্রে যে সবাই চলাফেরা করা ছোট থেকে বড়, বড় থেকে ছোট সবাই একসাথে রাস্তা দিয়ে হেঁটে গেল। প্যাপু, প্যাপু করতে এই যে বাঁশি থাকতো বা ওই যে পিস্তল থাকতো, সেগুলো তো আমি যেটা বলছিলাম যে এগুলো তো নাই। কিন্তু অন্যান্য যেই আনন্দের যে ব্যাপারগুলো, রঙিন যে ব্যাপারগুলো বা অ্যামিউজমেন্ট সেই ব্যাপারগুলো তো তাদের মধ্যে নাই এখন। এটা কেন? বা বর্তমানের আমরা ঈদকে যদি মূল্যায়ন করি, তাহলে তুমি কি বলবে? এই বর্তমানের বাচ্চারা যে ঈদ যেভাবে ঈদ পালন করে, তারা এখন কিভাবে করে বা কেন এভাবে করে? ওই সময়ের মতো তাদের মধ্যে অনুভূতি, আকর্ষণ নেই কেন? এটার একটা বড় কারণ হতে পারে। সময়ের সাথে, সাথে অনেক কিছুই বিশ্বে পরিবর্তন হয়েছে। তার একটা বড় একটা পরিবর্তনের দিক হলো আমাদের মোবাইল। মোবাইলটা হওয়ার সুবাদে অনেক কিছু সহজ হয়ে গেছে। তাই তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চললে বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে তাদেরকে তারা ফলো করে। তারা কি ড্রেস আপ পরে, তারা কিভাবে তাদের যে কালচারটা কিভাবে কি ওইটা তারা ফলো করতে গিয়ে তারা অনেক আমাদের থেকে অনেক আপডেট। আর তখন আমাদের কালারফুল রঙিন জীবন। তখন আমার এখন আমি কালারফুল পড়ার চেষ্টা করি। আপনি যদি দেখেন আমি আমার শার্ট গুলো আমি এভাবে কালারফুল পড়ি, পড়ার চেষ্টা করি। কিন্তু এখনকার ছেলেমেয়ে ওইটা আপনার তারা কেন করে না এটা আমার জানা নাই। কিন্তু আসলে তারা এটা ফলো করে। হুম, তুমি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উপস্থাপনা করছো। সেটা হলো মোবাইল ফোন, ইন্টারনেট আরকি। তো মোবাইল ফোন জি। এবং ইন্টারনেট হওয়ার ফলে এমন কোনো ঘর নেই যেখানে অ্যান্ড্রয়েড ফোন বা iOS ডিভাইস নেই। এমন কোনো ঘর নেই। আ অনেকের ঘরে ডেস্কটপ, ল্যাপটপ এগুলোও আছে। কিন্তু মোবাইল ফোন, আ স্মার্টফোন নেই এমন কোনো ঘর মনে হয় খুঁজে পাওয়া দুষ্কর। আ না হাতে খুঁজে গোনা পাওয়া যাবে। যায় না। আর হাতে গোনা আরেকটা বিষয় তখন ভাই আপনি দেখবেন এখন যে ব্র্যান্ডের যে শপগুলা তখন কিন্তু এরকম ব্র্যান্ডের শপগুলো এরকমই ছিল না। বেশ কিছু জায়গায় মেলা হইতো আগে। ঈদের যে মেলাটা সেখানে আর এখন সব ব্র্যান্ড শপ হওয়াতে সবাই একটু চায় ব্র্যান্ডের জিনিস পড়তে। তারা যে ড্রেস আপ গুলো নিয়ে আসে ওগুলোর উপরে তাদের ফোকাস থাকে। নিজের কোনো ইচ্ছা বা নিজের কোনো পছন্দ তারা প্রাধান্য দেয় না। তারা ওই ব্র্যান্ড কি প্রাধান্য দিছে সেটার উপরেই তাদের চয়েস। এবং তারা ইন্টারনেট ঘাটাঘাটি করে। সবকিছু ইন্টারনেট মুখী হয়ে গেছে। আর মানুষও এই জিনিসগুলা এখন এনজয় করে না। হুম, হুম। এই ঈদটা সাদামাটা হয়ে গেছে।
তাদের কাছে বানানো হইছে আরকি। হ্যাঁ, মানুষ যখন তার ওই সহজলভ্য হয়ে যায় যেকোনো জিনিস, তখন তার কাছে জি, জি, সেই জি। জিনিসটা কিন্তু গুরুত্ব থাকে না। যেটা এই পোশাক-আশাকের কথাই বললাম। এখন ঘরের আশেপাশেই নানা শপিং সেন্টার হয়েছে, আ জি, কাপড়-চোপড়ের জি। দোকান হয়েছে। কিন্তু ওই সময়টায় তো হাট থেকে কিনতো মানুষ বা এই যে মেলা থেকে কিনতো বা হুম। শহরেও যারা একবারে ঢাকা শহরের রাজধানীতে এবং বসবাস করতো। এবং আপনার মনে আছে কিছু উপজেলা ভিত্তিক বা কিছু এলাকা ভিত্তিক যেমন আমাদের খুব ভালো, ভালো কিছুই পাওয়া যেত সেটা বড় বাজারে। মানে লুঙ্গি বলেন হুম, হুম, আর পাঞ্জাবি বলেন। এটা বড় বাজারে পাওয়া যেত। আপনি তো বড় বাজার চিনেনই। হুম, গাবতলীর পাশে। হুম, হুম, ওইখানে খুব ভালো, ভালো জিনিস পাওয়া যাইত। আ মানুষ জানতো। আর এখন এমন একটা অবস্থা হয়ে গেছে মোবাইলে ঘাটলে দামি কোনো ভালো, ভালো জিনিস মোবাইলে পাওয়া যায়। হুম, হুম, মানে অনলাইন যে ভিত্তিক যে প্ল্যাটফর্ম গুলা যে হুম, হুম। আপনার মার্কেট প্লেস এগুলো সব জায়গায় এখন এভেইলেবল হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, শহরের এটা মানুষরা একটা শহ সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন হয়েছে। এটার একটা বৈশ্বিক পরিবর্তন আনছে মোবাইল, ইন্টারনেট। সহজ করে বললে শহর, গ্রাম, গঞ্জে যেখানেই মোবাইল ফোন, ইন্টারনেট এই ডিভাইস আছে, মানুষ এখন শপিং এও যেতে চায় না। মানুষ শপিং এও যেতে চায় না, না। না, না। মানুষ ঘরে বসে শুয়ে তার বেডরুমে বসেই কেনাকাটা করছে, অর্ডার করছে, বাসার সামনে এসে পৌঁছে দিচ্ছে। এটা প্রত্যন্ত অঞ্চলেও। তুমি এখানে এই যে মা সেটার তো ১ম একটা আপনার সাক্ষী যে হ্যাঁ, আমাদের একটা অনলাইন শপ আছে। হ্যাঁ, সেখানে হ্যাঁ। তো আপনিও দেখছেন মানুষ ঘরে বসেই সব কিনতে চায়। ঘরে বসে কিনতে চায়। তাহলে এই যে বাজারে গিয়ে বা শপিং সেন্টারে গিয়ে কিনে ঘুরে ফিরে দেখে শুনে আনার মধ্যে যে আনন্দ, এটা কিন্তু বহুত। এটা একটা বিশাল আনন্দ। তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি। এ বাড়িতে আমি যখন ঢাকাতে থাকতাম, বাড়িতে এসে জি। কতটা আনন্দ হবে এর চেয়েও বেশি আমি ওই যে যতটুকু সময় আসবো বা আসার যে প্রস্তুতি, এই যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম বা কলেজ লেভেলে পড়তাম, বাড়িতে যখন আমি আসবো তার আগে যে প্রস্তুতি, তার আগে যে একটা স্বপ্ন যে কিভাবে যাব, কি করব, গিয়ে কি করব না করব বা কি কিনবো না কিনবো, কি নিয়ে যাব, এই যে একটা প্রস্তুতি এবং আসবো গাড়িতে করে নামবো, সবার সাথে দেখা হবে, পরিচিত যারা আছেন ওনাদের সাথে কথা হবে, দেখা হবে বা বন্ধুরা আসবে ওদের সাথে দেখা হবে, ঘুরবো ফিরবো। এটার যে একটা মানে অনুভূতি এটা কিন্তু অনেক বেশি। এই যে কষ্টটা মানে পেতাম বলেই ওই অনুভূতিটা লাগতো আরকি। তো যেখানেই আমার কষ্ট মনে আছে আছে আপনি এই যে আঙ্কেলের জন্য পাঞ্জাবি, তারপর লুঙ্গি এগুলা কিনা, তারপর আন্টির জন্য শাড়ি, হুম, ওগুলা হুম। কিনা ব্যাগ গুছাইয়া তারপরে বাড়িতে আসতেন। আমার হ্যাঁ, মনে হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। তো অনেক আগে রাইট। যখন আপনি একা থাকতেন। হ্যাঁ, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো কিন্তু মানে এখনকার ছেলেমেয়েরা ওইভাবে অনুভব করে না। একদম যেই বাচ্চারা নিজে খেতে পারে না তাকেও খাওয়ানো হয় মোবাইল ফোন, YouTube এর ভিডিও দেখিয়ে খাওয়ানো হয়। এর ফলে সে শুরু থেকেই কিন্তু মোবাইল ফোন, ইন্টারনেট বুঝে যায় যে এটার মিনিংটা কি? এটা কত আনন্দদায়ক। আ এই কারণে তার সাথে কমিউনিটি ডেভেলপ করতেছেন। আমি বারবার কিন্তু একটা কথা তোমাকে বলতেছিলাম যে এখনকার বাচ্চারা সবই আলাদা। একেকজন একেক জায়গায় একেকটা জি, জি। রুমে, একেকটা প্লেসে ৫ জন ৭ জন একসাথে যদি বসে, সবাই দেখবা যে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। কেউ কারো সাথে কথা বলছে না। এর ফলে এই যে একটা না। তথ্যের আদান-প্রদান বা মনের ভাবের আদান-প্রদান এই জিনিসগুলো কিন্তু হচ্ছে না। এজন্য এই যে আনন্দগুলোও কিন্তু ফিকে হয়ে গেছে। সবাই আলাদা। একটা ফ্যামিলিতে তা তো অবশ্যই। ৭-৮ জন মানুষ থাকলে ৭-৮ জন মানুষ ৭-৮ টা মোবাইল ফোন, এই প্রত্যেকেই মোবাইল ফোনের দিকে তাকিয়ে। আ এর ফলে এই যে আনন্দে অনুভূতির যে একটা পারস্পরিক বোঝাপড়া, পারস্পরিক বিনিময় এইটা কিন্তু হারিয়ে গেছে আরকি। এর ফলে এর প্রভাবটা সব ক্ষেত্রেই পড়েছে। যেকোনো উৎসাহ, উদ্দীপনা, অনুষ্ঠান, আয়োজন, খাবার-দাবার সবকিছুর প্রতি একটা অনীহা, একটা আনন্দ না পাওয়া এটা চলে আসছে আরকি। আমার কাছে মনে হয় আরকি। সেক্ষেত্রে তা ঈদের তো অবশ্যই। ব্যাপারটিও তা তো অবশ্যই। ঈদের ব্যাপারটিও তাই। ঈদের সেই আনন্দটা এখন আর নেই। বাচ্চারা তারা নিজেরা স্মার্টফোন, অনলাইন ভিত্তিক যেই সমস্ত অ্যাপ আছে, সোশ্যাল মিডিয়া আছে, মাধ্যম আছে, আ এটার উপরেই মানুষ বেশি ফোকাস করে। এটা নিয়েই বেশি সময় কাটাতে চায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো না? আপনি আছেন ভালো? জি, 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 আলহামদুলিল্লাহ জি। আমি ভালো আছি। আমরা আলাপ আপনি করছিলাম একটু আজকে ঈদের দিন। আমাদের যদি টপিকসটা ভাইকে একটু বলতেন, সে না হয়তো নিশ্চয়ই, এতটা যুক্ত নিশ্চয়ই, হইতো। নিশ্চয়ই, নিশ্চয়ই। সে মাত্র আপনাকে বলি সে মাত্র আপনার থেকে আসছে। গতকালকে সে আল্লাহর রহমতে উমরা হজ করে আসছে। মাশাআল্লাহ, সে মাশাআল্লাহ, গতকালকে আসছে। ঈদের মাশাআল্লাহ, সময় সে মক্কাতে ছিল। মাশাআল্লাহ। খুবই ভালো।
তো আজকে আমরা আলাপ করছি আহ, ঈদের যে সময়টা। আচ্ছা, তুমি ফিক্স করে একটা নাও। মিনিট ভাই, হ্যাঁ, সমস্যা নেই, দেখা যায়। অসুবিধা নেই। না, তোমাকে তো দেখতে, হ্যাঁ। হ্যাঁ, না, আলো একদম কমে ছিল তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন এবার এখন ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে। জি। হ্যাঁ, পারফেক্ট, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, অসুবিধা নেই, অসুবিধা নেই। তো ভাই, আপনি জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক ভালো রাখছে। আচ্ছা, তো আপনার সাথেও আপনার একটু আলাপ শরীরটা করি। ভালো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদেরও ভালো লাগছে। আল্লাহ তাআলা, আপনারা যারা প্রবাসী ভাইয়েরা আছেন, আপনাদেরকে নিয়ে আমি গতকালকে কিছু কথা বলেছিলাম যে আপনারা আমাদের দেশের যে আর্থিক ব্যবস্থা, এটাকে সুদৃঢ় করেছেন এবং এটা একটা পাইপলাইন হিসেবে আপনারা আপনাদের ঘাম ঝরিয়ে আহ, সেই সুদূর প্রবাসে আত্মীয় স্বজনকে রেখে আমাদের দেশের জন্য, আমাদের সবার জন্য আপনারা আপনাদের জীবন যৌবন বিলিয়ে দিচ্ছেন। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা আমাদেরকে যেভাবে রাখার চেষ্টা করছেন, ভালো রাখার চেষ্টা করছেন, এটার ঋণ কখনোই আমরা শোধ করতে পারি না, পারবো না। তো আমরা আজকে আলাপ করছি, আজকে ঈদের দিন, আমাদের এখানে ঈদের দিন, গতকালকে আপনাদের ওখানে ঈদের দিন গিয়েছে। তো আমরা ঈদের আপনি, আপনারাও নিশ্চয়ই যতটুকু বয়স হয়েছে আমার চেয়েও আপনি হয়তোবা সিনিয়র হবেন। তো আমরা আলাপ করছি আজকে যে ঈদের সেকাল আর একাল। আগে যেই সময় আমরা ঈদের সময়টা যেভাবে কাটাতাম, ঈদের আগের যে দিনগুলো আমাদের আমরা পার করতাম, কাপড় চোপড় আমরা লুকিয়ে রাখতাম, ঈদের দিনের সালামি বা নামাজ পড়া বা দল বেঁধে এক বাড়িতে আর এক বাড়ি থেকে আর এক বাড়িতে এই যে সিন্নি, পায়েস, সেমাই, আহ, বিভিন্ন কিছু খাওয়া, এগুলো যে আমরা খেতাম, এই ব্যাপারটাই আর আলাপ করছি। বর্তমানে বাচ্চারা যে ঈদের যেভাবে ঈদ পালন করছে, উদযাপন করছে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা আলাপ করছি আর কি। তো আপনার একটু অভিজ্ঞতা বা আপনার আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জীবন থেকে কিছু আমাদেরকে শেয়ার করেন যে আপনার ছোট সময় ঈদটা কেমন কাটতো ওই সময়টা। আমার তো 46। হ্যাঁ, তো আমাদের যে মানে ছোট সময়ের যে ঈদটা, মানে এইটা তো মানে এখন দেখতেই পাই না এই ধরনের একটা পরিবেশ। ঠিক আছে? আগেকার ঈদটা তো মানে এটার যে আনন্দ, এই আনন্দ পইলা মানে মিস করি। বা এখনকার বাচ্চা-কাচ্চারা যেটা করে, মানে এটা বললে তাদেরকে মনে হয় যে তারা বলে যে, "এগুলা কি? বা এগুলা হইতে পারে নাকি?" বা তাদের কাছে মনে হয় যে ওইটা ঠিক ছিল না। রাইট। তো ওইটার আনন্দটা তারা বুঝবে না যে ওইটার কি আনন্দ। আর এখন বিষয় হইলো যে এখনো কিছুটা আছে। সেইটা হইলো ওই আনন্দটা আমার কাছে মনে হয় যে এখন কিছুটা আছে ১০ এর নিচে যাদের। হুম হুম হ্যাঁ, ১০ এর উপরে যারা এখন তারা এই ঈদগুলার বিষয়ে আরকি বোঝে না। এখন তারা অন্যদিকে ডাইভার্ট। হুম? মানে ঘরের কোণেতে চলে গেছে তারা মূলত মোবাইল নিয়ে। আর আরেকটু প্লাস হইলে বয়সটা আরেকটু প্রবলেম হয়ে গেছে যে আপনার নেশার একটা বিষয় চলে হুম আসছে। হুম হুম ঠিক আছে? নেশার বিষয়টা এখন এতভাবে মানে আ যুব সমাজকে আঁকড়ায়া ধরছে যে এটা বইলা বোঝানো যাবে না। মানে আপনি যদি এই জগতে না ঢোকেন, তাইলে আপনি বুঝবেন না। আপনি শুইনা কতটুকু বুঝতে পারবেন। হুম হুম আর হুম যে নাকি এটার সঙ্গে জড়িত, সে কিন্তু সব জানে। হুম 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 তার কাছে সব আছে, সব বিষয়ই আছে। বুঝছেন? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে করেন আমিও আ মনে করেন যে লং রুটে ছিলাম। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে করছে। তা আমি দেখছি যে এই জায়গাটা খুব ভয়ংকর। হুম হুম বুঝছেন? হুম হুম তো ওইদিকে আমাদের যুব সমাজটা এখন ডাইভার্ট হওয়ার কারণে এখন তারা এইসব বিষয়গুলা থেকে খুব ই হুম হুম হুম। এটা আরকি খুব দুঃখজনক বিষয় আরকি। তো অবশ্যই। এখান থেকে আসলে আমরা কথা বইলা অনলি ফর কথা বইলা করতে পারবো না। এটা সামাজিকভাবে এবং আ আ সরকারিভাবে যদি ভালোভাবেই নেয়, তাইলে এখান থেকে কিছুটা হইলেও মানে যাবে আরকি। কথা বুঝছেন? ঠিক। এই কিন্তু সর্বপ্রথম সামাজিকভাবে পরিপূর্ণ সবাই করা লাগবে। উপরে যারা আমরা বড় আছি, হুম হুম। হ্যাঁ? তারা তো আমরা বিষয়গুলা বুঝি। অবশ্যই। ঠিক আছে? হয়তোবা বাচ্চারা মনে করতেছে যে আমরা কিছু বুঝি না। হুম হুম কিন্তু আমরা তো এই রাস্তাটা পার করে আসছি। আমরা হুম কিন্তু হুম, সব বুঝি। অবশ্যই। ঠিক আছে? অতএব বড়দের কিন্তু পরিপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। হুম হুম হ্যাঁ? সেটা আর সবচেয়ে বড় ব্যাপার হলো সময় দিতে হবে। আমরা এখন সময় দেই কম। এটা হইলো আরেকটা বিষয় হয়ে গেছে। হুম হ্যাঁ? বড়দের। হুম হুম যে তারা মনে করেন প্রতিষ্ঠিত হওয়ার জন্য খুব ব্যস্ত।
একটা আমার কথাও বলতেছি। যেমন হুম, আমি তো এখন আমার বাচ্চাকে সময় দিতে পারতেছি না, আমি হুম, বাইরে। হুম, হুম, তাহলে আমার বাচ্চাকে আমি কিভাবে সময় দিব? হ্যাঁ? তো এই বিষয়গুলাও আমাদের পরিপূর্ণ আসলে একটু লক্ষ্য করলে আমাদের এটা ভালোর দিকে আসবে। না হইলে যেভাবে আগাচ্ছে সমাজ, তাতে সামনে খুবই ভয়াবহ ব্যবস্থা। হুম, হুম, হুম। জি ভাই। আমি যেটা জানতে চেয়েছিলাম আপনার কাছ থেকে, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আপনি। অবশ্যই আমাদের অনেক সচেতন হতে হবে। আমাদের বাচ্চা-কাচ্চারা কি করে সবসময় খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি আমাদের নিশ্চয়ই এই যে মাদকের যে কুফল, এটার ব্যাপারে সরকার থেকে এবং সামাজিকভাবে প্রত্যেককে সচেতন হতে হবে এবং সচেতন করতে হবে। বেশি, বেশি এটা নিয়ে প্রচারণা করতে হবে। টেলিভিশন, নিউজপেপার বা অনলাইন মাধ্যমে যেভাবেই হোক না কেন, এটাতে আমাদের যুব সমাজকে সেভ করতে হবে, বাঁচাতে হবে আরকি। আপনাকে ধন্যবাদ এইজন্য। তো আমি যেটা আপনার কাছে জানতে চেয়েছিলাম, যেহেতু আজকে আমরা ঈদের অনুষ্ঠানে কথা বলছি, সেক্ষেত্রে আপনার ছোট সময় ঈদকে কিভাবে আপনি উদযাপন করতেন? এইটা একটু বলেন। আপনি আপনার মতো করে যেইভাবে আপনি উদযাপন করতেন সেটাই আমাদের সাথে একটু শেয়ার করেন। কি করতেন আপনি? ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের আমার দিন তো কি করতেন? মূলত আমি আর মনে করেন ঈদটা তো আমারই ছিল। আমি যেমন আমার মানে আমার ব্যক্তিগত যদি জিজ্ঞেস করেন তাইলে যেমন আমি হইলো আপনার এসএসসি পর্যন্ত আমার নানা বাড়িতে ছিলাম। আচ্ছা, বুঝছেন? তা আমার ফ্যামিলি থাকতো মিরপুরে। আর আমি থাকতাম আপনার সিংগায়। আচ্ছা। বুঝছেন? মানিকগঞ্জ সিংগায়। হুম, হুম, আমার তো আমি একটা ঈদ করতে পারতাম ফ্যামিলির সঙ্গে আরেকটা নানু বাড়িতে। হুম, হুম, হ্যাঁ, তো এই হলো মূলত আমার ওই সময় এই পর্যন্ত ছিল। আর ঈদটা ওই সময় আমাদের এটা ছিল যে আসলে পোশাকটা খুব ইয়ের ব্যাপার ছিল। বুঝতে গুরুত্বপূর্ণ, পেরেছেন? গুরুত্বপূর্ণ কিন্তু। আবার হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় যেমন মনে করেন যে ওই সময়ে মানে আমার যে সময়টা বয়সটা যখন কাটছে তখন কিন্তু আসলে মানুষ অনেক মানুষ আর্থিকভাবে ভালো থাকলেও তাদের কিন্তু হিসাব নিকাশিটা খুব অন্যরকমই ছিল হুম, হুম, বুঝছেন? যেমন আমার সময়ে আমি যে নানু বাড়িতে আলহামদুলিল্লাহ ওই যে ও আমার নানু বাড়িতে গেছে বুঝছেন এই যে আবির হুম, হুম, হ্যাঁ তো আমার নানা আলহামদুলিল্লাহ যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ। তারপরেও তাদের যে একটা হিসাব নিকাশ হুম, ওই হুম। সময় যেমন আমি খোলামেলাই বলি না, কোনো সমস্যা যেমন নেই। আমরা আমাদের আড্ডা যে দিচ্ছি। হ্যাঁ আমাদের যে মনে করেন ইটা ছিল মানে এখন তো ওই ধরনের বিষয়টা নাই। যেমন আমাদের রোজার ঈদের কাপড় হুম, হুম। এগুলা কিন্তু আমরা মানে ওই সময়ই ছিল চেষ্টা করে গুছায় রাখা যে কুরবানিতে পড়তে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা। এই বিষয়গুলা কিন্তু এখন আর মানুষ চিন্তা মানে সপ্তাহ কিভাবে করবে হুম, হুম, সেগুলা হইলো বিষয়। হুম, হুম, কিন্তু মানে আমার নানার যথেষ্ট আর্থিক ব্যবস্থা ভালো। হুম, কিন্তু তারপরেও তাদের হিসাব নিকাশটা এরকম ছিল। ছিল। বুঝতে পারছেন? আর ঈদটা ছিল খুবই মানে ওই যে পোশাকটা হলো মূল বিষয় হুম, ছিল। হুম, হুম, যে মানে কেউ বলছে, কেউ হুম, আনছে, হুম। আমারটা এখন আসে নাই। আচ্ছা। এর জন্য মনে এত কষ্ট। হ্যাঁ? আর যদি আইনা থাকে আবার হ্যাঁ, সেটা দেখানো যাবে না। লুকিয়ে রাখা। সেটা লুকায় রাইখা লুকিয়ে রাখা। লুকায় রাইখাই ঈদের দিনই সেটা মানে বের কর ওপেন করতে হবে। বের করতে। ওপেন করতে হবে এবং মানে সেটা কতটা ভালো হওয়া যায় অন্য চাইতে। হুম। মানে কেউ কারোটা ভালো হইছে, কেউ বলছে আমারটা খারাপ। এর জন্য দেখা যায় কান্নাও আসতো। হ্যাঁ? আর হইল ঈদের এটাই ছিল যে আসলে যেমন আমি তো গ্রামে বড় হইছি। হুম, তো গ্রামের বিষয়টা ছিল আপনার মানে একেবারে মানে কতটা বাড়িতে যাওয়া যায়। হুম, হুম, হুম। হ্যাঁ? কতটা বাড়িতে যাওয়া যায়। যেহেতু যে সমাজ থেকে কোনো বাড়ি বলছে বাদ দেওয়া কতটা যাবে না বাড়িতে আরকি। না। এছাড়াও আরো অন্যদিকেও আ যে কার আত্মীয় কোথায় আছে হ্যাঁ, বলা হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ। কতটা বাড়িতে যাওয়া যায়। এটা হইলো মানে প্রতিযোগিতার একটা ব্যাপার ছিল। ব্যাপার ছিল। হ্যাঁ? যে আবার বিকেলে বইসা বা পরের দিন বসলে আলাপ হইতো, আমি এত বাড়িতে গেছি, হ্যাঁ। আমি এত ইয়েতে গেছি। ঠিক আছে? এই আর যেমন হইলো আপনার ওই অ্যা ইটা ছিল আমার ওই সময়, হ্যাঁ? ৳২ করে বকশিস দিত। হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। ওই দোয়েল পাখির আপনার কিছুক্ষণ আগে আপনি বুঝতে বলছেন। পারছেন? হ্যাঁ, এইটাও খুব আরকি খুব লাগতো যে ৳২ মানে সালামি এটা মানে আ বিশাল এটা ব্যাপার। আরকি বইলাই করা যায় জি। খুবই আরকি ছিল। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। তো জি ভাই। আপনারা যে ওই সময়টায় ঈদের যে আনন্দটা, সেই আনন্দটার সাথে বর্তমান বাচ্চাদের যে ঈদের আনন্দ, এটার মধ্যে পার্থক্য কত এবং পার্থক্যগুলো কেন? ওই সময় কিসের জন্য এত বেশি আনন্দ লাগতো?
আর এখনকার বাচ্চারা কেন মানে আনন্দ বোধ করে না ঈদের মধ্যে বা ঈদের ঈদের যে অ্যাক্টিভিটি গুলোতে? আসলে আমার কাছে মনে হয় যে মানে আ- মানে বিষয়টা এখন ঈদে যে বিষয়গুলা এগুলা মানে সচরাচরই হয়। হুম, হুম, হ্যাঁ, আগে তো ঈদ বিষয়ে আসলে কিছু আলাদা ছিল। হুম, আর হুম, এখন আর কি ঈদের বিষয় আলাদা। আমার কাছে মানে ওরা যে এনজয় করবে, হুম, হুম, এনজয়ের আসলে বিষয়টা কি? হুম, 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 হ্যাঁ, এগুলা আসলে নাই। এখন ওগুলা এভরিডে বা আ- প্রতি সপ্তাহেই মানে পালন করা হয় হুম, হুম, বা হুম। চলে। এর জন্য দেখা যায় যে ওই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে কমে আসছে আর কি। ঠিক, ঠিক। ভাই যেমন যেটা আমাদের ঈদ মনে করেন যে আমারই ছিল যে মানে ঢাকা যাব বা চিড়িয়াখানায় যাব, মানে এইটা একটা মানে স্বপ্ন কি, হুম, মানে হুম, বিশাল কিছু। রাইট। তো এখন তো দেখা যায় যে বাচ্চা শুক্রবারেই চিড়িয়াখানায় যায়। হ্যাঁ, 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 ঠিক। তাহলে সে আবার ঈদ নিয়ে কি চিন্তা, হ্যাঁ, যে হ্যাঁ। ঈদ হইলে চিড়িয়াখানায় যাবে বা কি। হুম, হুম, হুম। মানে বিষয়গুলো খুব সহজলভ্য হয়ে গেছে আরকি। ভাই যেটা হ্যাঁ 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 ভাই যেটা বলতে চাচ্ছেন যে ওই সময়টায় মানুষ যাদের অর্থ ছিল তারাও খুব হিসাব হিসাব করে খরচ করত। যখন তখন পোশাক কেনা যাবে না বা পোশাক তৈরি করা যাবে না। এখন তো কোনো কারণ লাগে না পোশাক কিনতে। ভালো লাগছে চোখে, অর্থ আছে কিনে ফেলো। আর টাকা জি পয়সা জি কম জি কম বেশি সবার কাছেই আছে। আর জি আপনাদের জি সময়ে আমাদের সময়ে মানুষ যাদের টাকা ছিল তারাও হিসাব করে ভাঙতো, খরচ করত। আবার যাদের টাকা ছিল না তাদের তো ছিলই না। সেক্ষেত্রে তারা বছরে ছিলই না, বছরে জি জি একবার পোশাক তৈরি করবে বা বাচ্চাদের একবার কিনে জি দিবে। সারা বছর ওই পোশাক দিয়েই চলবে। ওই পোশাক দিয়েই কাটাবে। ফলে ওই পোশাকের প্রতি তার খুব একটা আকর্ষণ থাকতো যে নতুন একটা পোশাক পাবো আমি। নতুন ঈদের সময় জি একটা জি নতুন জি পোশাক হবে। তো এই আকর্ষণটা ছিল। আবার আরেকটা ব্যাপার হলো ওই যেটা বললেন, খাবার-দাবারের ক্ষেত্রেও মানুষ পোলাও তো নিত্য নৈমিত্তিক এখনকার মতো খায় না। এখন সকালে ভালো লাগলে বিকেলে পোলাও তৈরি করে দেয় বা সকালে বাচ্চারা বললে জি বিকেলে জি তৈরি জি করে দেয় বা সন্ধ্যায় বললে রাতের মধ্যে পোলাও তৈরি করে খাওয়ায় বা পায়েস তৈরি করে খাওয়ায়, পুডিং তৈরি করে খাওয়ায় বা এটা যেটা চাই সেটাই তৈরি করে খাওয়ায়। আর ওই সময়ে দেখা যেত যে বছরে ১ বার বা ২ বার পোলাও রান্না করত। বাসায় যদি মেহমান আসতো, ওই বাড়িতে মুরগি যেটা মোরগ যেটা লালন পালন করত, এটা ওইটা ভাই সব বিরক্ত করি, মানে মানে প্লিজ। মেহমান কেউ আসবে, হ্যাঁ, এটা আমরা যখন শুনতাম হ্যাঁ। আমাদের কাছে খুব খুশি। ঠিক আছে, আনন্দ মেহমান আসবে লাগতো, বেড়াইতে, আনন্দ মানে লাগতো। ভালো মন্দ খাবার। ভালো মন্দ খাবার, রাইট। এই যে ভালো মন্দ জি জি খাবারটা, জি ওই খাবারের কিন্তু টেস্টই আলাদা ছিল। হ্যাঁ? ই- হ্যাঁ ঈদের মধ্যে এই যে বিভিন্ন জায়গায় ভালো মন্দ রান্না করা হবে, আত্মীয়-স্বজন বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে খাওয়া, এটার জন্য মানুষ সারা বছরই ওয়েট করত। তো এখনকার বাচ্চারা এই কথাগুলো আমাদের কাছ থেকে যে শুনছে, ওনারা মনে করবেন যে কি অভাবটাই না ছিল। কিন্তু অভাব ছিল আর্থিক, মানুষের মনের আন্তরিকতার অভাব ছিল না বা মনের যে আনন্দের অভাব ছিল না না। না এখন কিন্তু মনের জি আন্তরিকতার অনেক অভাব এবং আনন্দেরও অনেক অভাব। সব আছে জি কিন্তু কিছু যেন নেই বা কি যেন নেই, এরকম একটা ব্যাপার। আমাদের সব আছে জি জি কিন্তু তারপরও কিছু নেই। যেটা সেটা হলো আনন্দ নেই, আমাদের মনে যে আন্তরিকতা সেটা নেই, একসাথে দলবদ্ধভাবে চলাফেরা সেটা নেই। ওই যেটা আপনি বলছিলেন যে আমরা একসাথে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে সেমাই খেতাম, পায়েস খেতাম। বা কোনো বাড়ি যাতে বাদ না যেত, থাকতে পারবে না বা পরের দিন এসে গল্প করতাম কে কয় বাড়ি যেতে পেরেছে। হ্যাঁ, ৳২ যে মূল্য, ৳২ যে আপনারা অনুভূতি, সেটা তো এখন ৳২,০০০ দিলেও কোনো বাচ্চা সেই অনুভূতি অনুভব করে না। না না সম্ভবই না। সেটাই। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো মানুষ এখন যত পাচ্ছে, ততই মানুষ কিন্তু তার যে আনন্দগুলো হারিয়ে ফেলছে। তাই না? আ হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমরা আলাপ করছি, আপনাদের কাছ থেকে একটু জানতে চেষ্টা করছি। আমরা ঈদের দিন তো আমাদের এখানে আজকে ঈদের দিন, আপনারা গতকালকে ঈদ করেছেন, ঈদের দিন কাটিয়েছেন। তো আমরা একটু ঈদ নিয়ে আলাপ করছি। বিশেষ করে ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আমাদের শৈশবের ঈদ আর বর্তমান বাচ্চাদের যারা শিশু তাদের যে ঈদ, এই ঈদের মধ্যে পার্থক্য কি বা পার্থক্য কেন? সেইটা নিয়ে একটা আমরা মানে ঈদের আয়োজন হিসেবে আলাপ করছিলাম ব্যক্তিগতভাবে। তো আপনি একটু যদি বলেন আমাদেরকে যে আপনার ঈদ কেমন ছিল? শৈশবে আপনি কেমনভাবে ঈদ উদযাপন করতেন? আমাদের শৈশবের ঈদ তো ছিল ডিফিকাল্ট। এখন যে ঈদ, এখন সবকিছু বাচ্চারা পাইতেছি কিন্তু বিনোদন সেই আগের মতো হয় না।
আগে আমরা কম পাইছি কিন্তু আমাদের বিনোদন, আমাদের ভিতরে হাসি উল্লাস, আমাদের ভিতরে একটা আনন্দ বোধ, কখন ঈদ আসবে, আমাদের মা বাবা আমাদের জন্য নতুন জামা নিয়ে আসবে, সেটা পাই মানে আমরা এত হ্যাপি থাকতাম যে এখনকার বাচ্চাদের তার সাথে দ্বিগুণ দিলেও তারা হ্যাপি নেই। কারণ ঈদের সময় আমাদের কি বলে গ্রাম্য ভাষায় হাতুড়বাজি, বম, বিভিন্ন ইত্যাদি এগুলা থাকে, এগুলো ফটা ফটকা এগুলো ফোটাইতাম, খুব ভালো লাগতো যে তাদের আমাদের শৈশবের লাইফটাই ছিল একটা অন্যরকম। এখন তো মানুষের আধুনিক হয়েছে, টাকা পয়সা আছে, কিন্তু মানুষের ভিতরে আপনার ওই কি বলে যেটা মহব্বত, আন্তরিকতা, শ্রদ্ধাবোধ এগুলো নাই এখন। আচ্ছা আমাদের সময়টা ছিল একটা মানে কি বলবো এখন, মানে ভেরি ডিফিকাল্ট। এখন মনে করেন তার কিছুই না। আচ্ছা আচ্ছা। তো আপনি বাচ্চারা আমাদের ছেলে মেয়েদের একটা পাঞ্জাবি দিতে গেলে লাগে 3-4 হাজার টাকা, অথচ আমাদের এক সময় ছিল যে আমাদের 50 টাকা বা 100 টাকাতে একটা শার্ট দিলে আমাদের তাতেই খুব খুশি ছিলাম, যে কখন ঈদ আসবে আমরা নতুন জামা পরবো, ঈদ করবো, সবার সাথে কোলাকুলি করবো, মানে একটা বিনোদন ছিল। কিন্তু এখন টাকা আছে, সবকিছু আছে, তারপরে বিনোদন নেই। রাইট রাইট। তো আপনি সাধারণত ঈদের দিনগুলোতে বা ঈদের আগের দিন আপনার বন্ধু বান্ধবদের সাথে কি কি কাজ করতেন বা কি কি করতেন, কি কি অ্যাক্টিভিটি থাকতো, বা সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। দেখেন আমি এখন 46 ইয়ার ওল্ড। কারণ আমাদের সময় ছিল, আমাদের যখন ঈদ আসতো তখন আমরা একদিন দুদিন আগে থেকেই আমাদের এই যে গ্রামে আপনার বলে ঈদের জামাত খাওয়াইতাম। আমরা ঈদের নামাজের জন্য সবাই ইনভাইট করতাম, প্রত্যেক বাড়ি বাড়ি যেতাম, যা বলতাম যে কাল ঈদের নামাজে আপনারা সবাই আসবেন, যারা পুরুষ আছে সবাই আসবেন ঈদের নামাজ পড়ার জন্য। তারপরে কি বলে খই নাড়ু এগুলো আমাদের ওই ফজরের নামাজের পরে এগুলা দিতাম সবার, মানে দেওয়ার পরে এগুলা খাওয়ার পরে ইফতার করতাম, ওইটাই মানে সকালবেলা রোজার পরে যে এটাই খাবারটা ছিল। তারপরে ছিল ঈদের নামাজ পড়তাম, সবার বাড়িতে শ্যামাই, তারপর আপনার কাউনের চাউল এগুলো বিভিন্ন দিয়ে আপনার ফিন্নি পাস এগুলো রান্না হইতো। মানে তখনকার এটাই মানে অন্যরকম। এখন কি বলবো সে অনুভূতি বুঝাইতে পারতেছি না আপনাকে। আচ্ছা আচ্ছা। আর এখন দেখেন আমাদের ওই মোবাইলে আমরা সবকিছু করতেছি, বাস আমি একজনকে ইনভাইট করতেছি মোবাইলে, সে ওখান থেকে আমার করতেছে, বাস এই পর্যন্তই। রাইট। তো সেক্ষেত্রে ভবিষ্যতে কি আমাদের আন্তরিকতা কি আরো কমতে থাকবে, আপনার কি মনে হয়? আমার তাই মনে হইতেছে যে ভবিষ্যতে আরো মানে এখন তো মানুষ, আমাদের আগে এক সময় ছিল ঘরে কেউ রাখতে পারতো না, আমরা বাইরে যেতেন খেলাধুলা করার জন্য, বন্ধু বান্ধব সাথে যাদের ছিল তাদের সাথে মিশতাম। আর এখন বাচ্চাদের হাতে মোবাইল একটা দিয়ে দিলে তারা ঘরের এক কোণার মধ্যে যে যা বসে থাকে, সেখানে বসে সে গেম খেলতেছে, তার ইচ্ছা মতো সে যা খুশি করতেছে। কিন্তু আমাদের সময় ছিল কিন্তু বাচ্চাদের মা বাবা বলতো ঘরে থাক, পড়াশোনা কর। হুম। আর এখন বাচ্চাদের বলে বাইরে যা ঘোরার জন্য, বাইরে ফ্রেন্ড সার্কেলদের সাথে মিশ, তারা মিশার পরে এদের সাথে শেয়ার কর। কিন্তু এখন সেগুলো হয় না, এখন বাচ্চাদের হাতে মোবাইল হয়ে সবকিছু মানে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা। আপনারা আবির তো খুব বেশি দিন হয় না যে সৌদিতে আছে, আপনারা সম্ভবত দীর্ঘদিন ধরে আছেন। সেক্ষেত্রে ওখানকার বাচ্চাদের কি অবস্থা, মানে আপনি যদি আমাদের দেশের বাচ্চাদের সাথে তুলনা করেন, ওখানকার বাচ্চা বা ইয়াং জেনারেশন ওদের কি অবস্থা, ওরা ওরা আগের কেমন ছিল, এখন বর্তমানে কেমন ওরা? আগেরটা তো অ্যাকচুয়ালি বলতে পারবো না, আমি 15 মান্থ আই এম কামিং আচ্ছা সৌদি আরবিয়া, আচ্ছা বাট আচ্ছা। বিফোর আই ডোন্ট নো দিস ইজ দ্য সিস্টেম সিচুয়েশন ইউএস সৌদি আরবিয়া। আচ্ছা আচ্ছা। ভাইয়ের কাছ এখন থেকে তো ভাই এখানে ভাইয়ের এসে ভাইয়ের দেখলাম কাছ যে থেকে। আজকে গতকালকে আপনার এই সৌদি মিউজিয়াম যে জামে মসজিদ, হুম হুম আপনার রিয়াদ জামে মসজিদ যেটা, ওখানে গেলাম তো ওখানকার বাচ্চারা দেখলাম যে হাতুড়বাজি যেগুলো আমাদের ফটকা বলতে কিছু কিছু বিনোদন তারা এখনো করতেছে। হুম হুম এখানে দেখলাম যে না, এদের ঈদের নামাজটা সবাই মিলে একসাথে, পুরুষ মহিলা সবাই মিলে একসাথে ভাগাভাগি করতেছে। হুম হুম ওইখানে ঈদের নামাজ পড়া তারা যেদের এখানকার একটা মিষ্টান্ন বলে, তাদের হুম হুম আপনার ওই যে সুইট আইটেম খেজুর, হুম তারপরে হুম আপনার আছে গাওয়া, হুম। এগুলা সবাই মিলে ওইখানে বসেই তারা এগুলা খাইতেছে, এটা আনন্দ উল্লাস করতেছে। আচ্ছা কিছুটা আছে আর কি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়ের ভাইয়ের আহ, অভিজ্ঞতা কি, ভাই কতদিন ধরে আছেন সৌদিতে? আমি আর ওই যে ও একসাথে আসছে। একসাথে আসছেন, মানে আপনার অভিজ্ঞতা জানি, তাও ওর কাছ থেকে তো আমি জেনেছি আগে। আপনার অভিজ্ঞতা কেমন, মানে সৌদিয়ানরা কিভাবে ওনারা ঈদ উদযাপন করেন? এইখানে যদি এটা আমার অতটা অভিজ্ঞতা কম, কারণ তাদের সাথে আমাদের এইটা দূরত্ব, কারণ আমরা যে এখানে সৌদিরা আসলে জনসন বা বাঙালি এরিয়া ওরা এড়ায় চলে, ঠিক ও আছে। আচ্ছা এই হলো ভাবে আমার ছুটিতে বিষয়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে আপনাদের দুজনের কাছেই আমার একটা জানতে চাওয়া, যে আমাদের সমাজে যে বাচ্চারা এখন এইভাবে সমাজ বিরূপ হচ্ছে বা পরিবার বিমুখ হচ্ছে বা এই আন্তরিকতা থেকে দূরে সরে যাচ্ছে, আপনাদের পরামর্শ কি? আপনারা আপনারা কি বলতে চান তাদের উদ্দেশ্যে, যে তারা কিভাবে সেই আগের সময়টায় ফিরে আসতে পারে বা আন্তরিকতা বাড়াতে পারে,
বা ওই যে ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে এখন অনেক যুবক সমাজের মধ্যে দেখা যায় যে মাদকের বিষয়গুলো, এগুলো থেকে কিভাবে ফেরত আসতে পারে? ওভারঅল তাদের প্রতি আপনাদের পরামর্শ কি? এক একজন করে বলেন। আগে ভাই বলেন, তারপরে জি ভাই, আমার কি বলছেন? জি, জি। আপনি আগে বলেন, তারপরে ভাই বলুক আরকি। আপনি জি, আগে বলেন। জি, জি। আমার সর্বোপরি যখনই আমি বিষয়টা বলছি বা এখনো, যে আমার ব্যক্তিগত বিষয় মনে হয় যে আসলে সময় দেওয়া উচিত। হ্যাঁ, এইটা এলো আমার কাছে মনে হয় যে এই বিষয়টা যদি পরিপূর্ণ নজর দেওয়া যায়, তাইলে ইনশাল্লাহ অনেকটাই সুফল আসবে। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ ভাই। ভাই আগেও বলছেন যদিও এই ব্যাপারটা। ভাইয়ের কাছ থেকে একটু শুনি। আপনার পরামর্শ কি? কিভাবে আমরা আমাদের ছেলেমেয়েদের আন্তরিকতা তৈরি করতে পারি? আমার পরামর্শ হলো যে এখন যে আমাদের বাচ্চাদের আমরা মেইনলি আমরা সময় দিতে পারতেছি না। এটা হলো ১ নম্বর। ২ নম্বর কারণ হইছে আমাদের বাচ্চাদের হাতে এখন দেখা যায় আমরা আমাদের সময় এক সময় ছিল যে আমরা আপনার খাবারের সময় সবাই একসাথে বসতাম। সবাই মিলে একসাথে খাবার খাইতাম। কিন্তু এখন তো দেখা যায় সেরকম না। এখন বাচ্চাদের মোবাইল হাতে দিয়ে তারপর খাবার খাওয়াইতে হয়। এই মোবাইল থেকে যদি আমরা কিছুটা একটু ডিফারেন্স হইতে পারি, মানে মোবাইল থেকে দূরে থাকতে পারি, আমাদের বাচ্চাদের রাখা যায়। আশা করা যায় কিছুটা হবে। হুম, কিছুটা ডেভেলপ হবে যে না আগের মতো কিছুটা কালচারের দিকে যাবে। আর এখনকার বাচ্চারা দেখেন আপনার মোবাইলের জন্য কিছু, কিছু ফ্যামিলিতে দেখছি মা-বাবার সাথে এত খারাপ আচরণ করে বাচ্চারা। হুম, হুম, আমাকে মোবাইল কিনে না দিলে আমি পড়বো না। আমাকে মোবাইল কিনে না দিলে আমি এটা করব না, এটা হুম, করব না। হুম, হুম, এটা এই ধরনের অনুভূতিটা কেন আসে বাচ্চাদের? হুম, ঠিক। মোবাইল ফোন, মেইনলি ইন্টারনেট। হচ্ছে এখন এই যে আমাদের কালচারের সাথে আপনার ওই মোবাইলের সাথে যে আমাদের এত পরিমাণে মানে কানেক্ট হয়ে গেছে বাচ্চারা। যার কারণে বাচ্চারা এখন মানে ফ্যামিলি থেকে অনেক দূরে চলে যাচ্ছে। হুম, আর আমাদেরও কাজের কারণে আমরা বাচ্চাদের সময় দিতে পারতেছি না। সেটাও একটা ব্যাপার। হুম, হুম, হুম। সেক্ষেত্রে এই হচ্ছে এখন আমি কারণ। জাস্ট আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি আপনার এই পয়েন্ট থেকে যে আগের সময়ে আমাদের যে মা বা দাদি বা তার থেকেও বয়স্ক যারা ওনারা ছিলেন অনেক সময় যে অশিক্ষিত, কম শিক্ষিত বা স্বল্প শিক্ষিত, ওই সময় শিক্ষার সুযোগ কম ছিল খুবই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুবই কম ছিল, আর্থিক অনটনের কারণে অনেক লেখাপড়া করতে পারে না, ছোট সময় থেকেই তারা বিভিন্ন কর্মের সাথে যুক্ত হয়ে যেতে হয়েছিল তাদের। তো সেক্ষেত্রে ওই সময়ে মানুষ কিন্তু চাইতো যে তাদের ছেলে সন্তান যাতে ভালো হয় বা তারা যেই কষ্টটা করছে তারা পরবর্তী প্রজন্ম যাতে সেই কষ্টটা না করতে হয়, সেজন্য কিন্তু তারা লেখাপড়ার জন্য অনেক উদ্বুদ্ধ করতো আরকি। যাতে পড়াশোনা করে, স্কুলে যায় নিয়মিত, আম লেখাপড়া করে। ওই যে আপনি ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে বাচ্চারা যাতে বাসায় থাকে। বেশিরভাগ সময় যাতে তারা ঘোরাফেরা না করে বা সময় নষ্ট না করে, বাসায় যাতে লেখাপড়া করে। কিন্তু এখনকার এখনকার প্রজন্মের মধ্যে তো বাবা-মারা সচেতন। তারা তো বেশিরভাগই শিক্ষিত। যেমন আপনারা শিক্ষিত। আপনাদের সন্তানরা তো আপনাদের শিক্ষিত বাবা-মা পেয়েছে। আ তো সেই অশিক্ষিত বাবা-মারা বা যারা কম শিক্ষিত, স্বল্প শিক্ষিত বাবা-মারা আপনাদের যেভাবে মানুষ করতে পেরেছে। কিন্তু এখন আমরা যারা শিক্ষিত বাবা-মা, আমাদের ছেলেমেয়েদের তো উচিত আরো ভালো হওয়া, আরো ভালোভাবে তাদের গাইড করা বা তাদেরকে শিক্ষিত করা বা আমাদের তাদেরকে কথা শোনানো। কিন্তু সেটা তো আমরা পারছি না। কেন পারছি না? ওই অশিক্ষিত বাবা-মারা আমাদের সাথে পারত। কিন্তু এখন আমরা শিক্ষিত হয়েও, সচেতন হয়েও আমাদের সন্তানদের সাথে আমরা সঠিকভাবে গাইড করতে পারছি না। এটার পেছনে কারণটা কি? এটার পেছনে প্রথমত কারণ হইছে আমরা আমাদের বাচ্চাদের বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। বেশি ভালোবাসার কারণে যে আমাদের বাচ্চাদের আবদারগুলা বেশি আমাদের শুনতে হয়। কিন্তু আমাদের সময় দেখেন একেকটা ফ্যামিলিতে যেমন আমাদের ৫ ভাই ৪ বোন। আমাদের ফ্যামিলিতে এমন ছিল যে সবাই যখন খাইতে বসতাম, খাবার টেবিলে দেখা যেত অনেক লোক হয়ে যেত গা। ৮-১০ ভাই বোন খাবার বসলে দেখা যেত এখন একটা প্রতিযোগিতা থাকে। হুম, যাই দিত না কেন সেটা নিয়েই আলহামদুলিল্লাহ শুকরিয়া করতাম আমরা। আর হুম, এখনকার বাচ্চাদের দেখেন আপনি এমন কোন ফ্যামিলি নাই আমাদের দেশে যারা মোটামুটি ধরেন আপনার দিন আনে দিন খায়। তাদের ঘরেও দেখেন ৩-৪ আইটেমের খাবার হয়। তারপরে তাদের বাচ্চাদের মতো রুচি নেই, ভালো লাগে না। কেন ভালো লাগে? এটার কারণ কি? আমরা তো সেই সময় দেখা যায় আমরা গ্রামে খালি পায়ে হাঁটতাম, দুবলার উপরে হাঁটতাম, খেলাধুলা করতাম। আমাদের যে বডি কন্ডিশন আমাদের ছিল অন্যরকম। এখনকার বাচ্চাদের এই যে ফার্মের মুরগির মতো কিরকম মানে এরকম হয়ে যায়, শরীরে মোটা হয়ে যায় কিন্তু শরীরে একটা আউট এনার্জি এগুলা থাকে না। কারণ কি? এগুলা হলো বিভিন্ন বিষয় আমাদের বাচ্চাদের রোদ্রের থেকে দূরে রাখি। আমাদের খেলাধুলা হয় না বাচ্চাদের। তারপর আমাদের যে আউট নলেজ গুলো এগুলো নাই। এখন এখন দেখেন ঢাকা সিটির মধ্যে বেশিরভাগ ফ্যামিলি তারা অনেক বাচ্চারা রৌদ্রই পায়। হুম, হুম, রৌদ্র যে জিনিসটা আমাদের বডির জন্য এত ভালো ভিটামিন ডি এর কাজ করতেছে, ভিটামিন ডি হইতেছে। কিন্তু আমরা সেই বাচ্চাদের আমাদের অনেক জ্ঞান আছে কিন্তু কিছু, কিছু জ্ঞান আমাদের অনেক বিষয় কম আছে। হুম, হুম, হুম।
এগুলা ন্যাচারালি আমরা আগে পাইতাম, সাধারণত আমরা গ্রামের ছেলেমেয়েরা পাইতাম। হুম, হুম, আমাদের ঘরের থেকে বাহিরে বের হইতাম, বাহিরে বের হইলে দেখা যায় রৌদ্র বৃষ্টি হুম, সবকিছু আমাদের শরীরে লাগতো, যার কারণে আমাদের বডি কন্ডিশন ছিল ভালো। হুম, হুম, এখনকার বাচ্চারা আপনার রৌদ্রে যায় না, বৃষ্টিতে ভিজে না, একটু ঠান্ডা লাগলেই মানে একেবারে খুব দুর্বল হয়ে যায়, হুম, হুম, মানে কেমন জানি এদের ভিতরে এনার্জি নাই। হুম, হুম, ভালো খায়, ভালো করতেছে, কিন্তু এদের ভিতরে এনার্জিটা নাই, ওই এনার্জিটাই আগের মতো শেষ হয়ে গেছে। হুম, হুম। ঠিক আপনি যে পয়েন্টগুলো বলছেন খুবই যৌক্তিক আর কি, যে আমরা বাচ্চারা এখন যা চাচ্ছে তাই আমরা দিচ্ছি। ফোন চাচ্ছে ফোন দিচ্ছি, বাইক চাচ্ছে বাইক দিচ্ছি। ওদের কোনো অভাববোধ নাই। তো মানুষের যদি কোনো অভাববোধ না থাকে তাহলে সেই মানুষ তো সে মানুষ হবে না, বা সে তো কিভাবে মানুষ হতে হয় সেই সংগ্রামটা তার তো সে জানছে না। তার মধ্যে তো প্রতিযোগিতা তৈরি হচ্ছে না। আপনি যেটা বললেন যে ৬-৭ ভাই বোন ছিলাম, এই দেখা যেত এক পদের খাবার রান্না করতো, এটা নিয়েই কারাকারি লাগতো। এখন তো সেটা না। এখন তো আপনি আপনার ঘরের মধ্যে কয়েক পদের রান্না থাকে, সেগুলো তারা পাচ্ছে, খাচ্ছে। খেতে খেতে মন না চাইলে খাচ্ছে না, বা তাদেরকে জোর করে খাওয়ানো হচ্ছে, তাও খাচ্ছে না। এরকম একটা ব্যাপার চলে আসছে। তার মানে তাদের প্রতিযোগিতা নাই। তাদের মধ্যে ভালো থাকার একটা যে ইন্টেনশন বা মানসিকতা, সেটা তৈরি হচ্ছে না। বা তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে না যে আমাকে কিছু করতেই হবে, আমাকে ভালো করতেই হবে। কারণ সে ভালো কোনো কিছু তার করা লাগে না, অটোমেটিক্যালি সে হাতের কাছে পায়। সে যেটা করতো সেটা সে পায়। আপনার যেমন আপনাদের বাবা মা বলছে আমাদের বাবা বাড়ি নাই, তোমার কিন্তু বাড়ি করা লাগবে। আমাদের এইটা নাই, তোমার কিন্তু ওইটা করা লাগবে। আর এখনকার বাচ্চাদের জন্য আপনারা এই যে সুদূর প্রবাসে বসে অর্থ করে কষ্ট করে ইনকাম করছেন, এটা দিয়ে আপনি নিজে একটা বাড়ি করে দিচ্ছেন, আপনি যেটা চাচ্ছে ওইটা দিচ্ছেন। ফলে ওর ওর মধ্যে কিন্তু একটা তাড়না তৈরি হচ্ছে না, যে ও ভাবতেছে আমার বাবা তো বাড়ি করেই দিবে আমাকে। আমার বাবা বাইকটা, আমি আমার একটা বাইক স্বপ্ন আছে, আমি চাকরি করে একটা বাইক কিনবো, সেটা তো তার লাগছে না। সে মনে করতেছে আমার বাবাই তো কিনে দিবে, আমি বললেই বাবা আমাকে একটা 2 লাখ টাকা দিয়ে একটা হুন্ডা কিনে দিবে। তো আমার তো আর চাকরি করে বাইক কিনতে হবে সেরকমটা না। তো এই কারণে তাদের মধ্যে এই প্রতিযোগিতাগুলো না থাকার কারণে তারা আগের মতো সেই আমরা যেভাবে ফিল করতাম, অনুভব করতাম, স্ট্রাগল করা, কষ্ট করা, কষ্ট করে কিছু উপার্জন করা, আর কষ্ট করে উপার্জন করলে সেটার যে আনন্দ, এই যে আমরা 30 দিন রোজা রেখেছি, ফাস্টিং করেছি, না খেয়ে রয়েছি, আজকে খাবার দাবার খেলাম, এটার যে একটা স্বাদ, তৃপ্তি, অথবা রোজা শেষে আমরা ইফতার যে করি সেটার যে আনন্দ, কষ্ট করে আমি যে পরবর্তীতে যে একটা খাবার, সেটার যে আনন্দ, সেটা সেটা আসলে বিশেষ কিছু আর কি। তো এখনকার বাচ্চারা হয়তোবা সেইখান থেকে বঞ্চিত আর কি। আমি আমি যেটা আমার যেটা মনে হয় আপনাদের কথার পরিপ্রেক্ষিতে আর কি। তো ভাই, আজকে ঈদের পরের দিন আপনারা ঘুরতে ফিরতে যেতেন, আমি আপনাদের মহামূল্যবান সময়টা নিলাম আপনাদের কাছ থেকে, অসংখ্য ধন্যবাদ। আমি ভাইকে বলছিলাম যে আপনারা যেভাবে কষ্ট করে আমাদের দেশের অর্থ প্রবাহকে মানে এখনো ঠিক রেখেছেন, নিজেদের পরিবারের জন্য সেখানে আছেন, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, সবার জন্য আপনারা কাজ করছেন। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের দোয়া সবসময় আপনাদের প্রতি। আপনারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আপনাদের যেই কর্মক্ষেত্র সেখানেও যাতে আপনারা সাফল্য লাভ করেন, এবং আমাদের দেশের জন্য কাজ করতে পারেন, সমাজের জন্য, আপনার পরিবারের জন্য, নিজের জন্য আপনি যাতে ভালো করতে পারেন, উন্নতি করতে পারেন, সেই দোয়া আমাদের সবসময় থাকবে। ঈদের ঈদের এই মুহূর্তে, আমাদের আজকে ঈদ, ঈদের মুহূর্তে আপনাদের প্রতি জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং ঈদ মোবারক। আপনারা ভালো থাকবেন। নিশ্চয়ই ভবিষ্যতে কখনো সুযোগ হলে আবারও আপনাদের সাথে কথা বলবো। অসংখ্য ধন্যবাদ ভাই আজকে আমাকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনার যে দোয়া রইলো, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, যতদিন আমরা এখানে আছি আপনাদের তো ইমান ও আমলের সাথে থাকবেন। ইনশাআল্লাহ। আমাদের মেন টার্গেট শুধু টাকা উপার্জন করা না। আমরা এখানে আসছি, প্রবাসে আসছি, আমাদের সবকিছু, আর এই সবকিছু ছেড়ে ছেড়ে একদিন চলে যেতে হবে। ইনশাআল্লাহ। এই জন্য আমাদের জন্য সবার কাছে সবার দোয়া। ইনশাআল্লাহ আমরা যারা প্রবাসে আছি সবার কাছে আমার আকুল আবেদন, যেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি এবং ঈমান নিয়ে কবরে যেতে পারি। ইনশাআল্লাহ। আমিন। ইনশাআল্লাহ, আমিন। ভাই, আপনিও ভালো থাকবেন, দোয়া রইলো। আপনি দোয়া জি, করবেন জি, আমাদের জি। জন্য। ভালো থাকবেন। ঈদ মোবারক। জি ভাই। ঈদ খোদা মোবারক। মানে ওয়ালাইকুম ঈদ আসসালাম। মোবারক। ঈদ মোবারক।